সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1450তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আজিজ হোসেনের জীবনের, ড্রাইভার মোহাম্মদ আজিজের জীবনের চমকে ওঠার মতো প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মা মেয়ের গোপন স্বামী বাসার ড্রাইভার। এই গল্পটা চট্টগ্রামেরই এক সম্ভ্রান্ত পরিবারের, অর্থবিত্ত পরিবারের, ধনী পরিবারের মা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া তাঁতেরই বাসার ড্রাইভারের এক চাঞ্চল্যকর বাস্তব জীবনের গল্প। আমার কাছে মনে হয় যে এই গল্পটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সব লেভেলের মানুষদের শোনা উচিত, কারণ এই গল্পের মাঝে এমন এক প্রতারণা লুকিয়ে আছে। আপনি যদি সেই প্রতারণার ফাঁদটা বুঝে যান, তবে আপনিও হয়তো এমন প্রতারণা থেকে বেঁচে যেতে পারেন। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত আজিজের এই গল্পটা আপনারা সবাই আমার মুখে শুনবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই আজিজ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আজিজ হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 3টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই এক বস্তি এলাকায় নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমরা সেই বস্তিতে ছিলাম ভাড়াটিয়া। আমার বাবা পেশায় ছিলেন একজন পাটকলে শ্রমিক। চট্টগ্রামেরই একটা পাটকলে আমার বাবা চাকরি করতেন এবং সেই দিয়ে আমার বাবা যে পরিমাণে টাকা উপার্জন করতেন, তা দিয়ে আসলে আমাদের এতগুলো মানুষের সংসার খুব ভালোভাবে চলতো না, যার কারণে আমার বড় ভাইয়ারাও আব্বার পাশাপাশি কাজে নিযুক্ত হয়ে যায়। আমার একেবারে বড় যে ভাইয়া, আমার বড় ভাইয়া এবং বড় আপু, তারা দুজনেই গার্মেন্টসে চাকরি করতো এবং এরপরে যারা আছে তারা প্রত্যেকে কাজে জড়িত ছিল। শুধুমাত্র আমিই ছিলাম ছোট, এবং আমি ছোট থাকার কারণে আব্বা আম্মা চিন্তা করলো সবাইরই দিয়েই তো কাজ করাইলো, সবাই কাজ করলো, কাজে ঢুকে গেল, শুধুমাত্র আমি তো কোনো কাজ করতেছি না। ওই মুহূর্তে আব্বা আম্মা চিন্তা করলো যে তারা আমাকে পড়াশোনা করাবে। আমার 2 ভাইয়া যেহেতু ওনার যেহেতু সবাই যেহেতু কাজ করতেছে, সবাই যেহেতু চাকরি বাকরি করে, তাহলে শুধুমাত্র বেকার আমি। সো আমি যেহেতু বেকার, আমাকে দিয়ে তারা পড়াশোনা করাবে, এরকম চিন্তাভাবনাই তারা তখন নিয়েছিল। এরপরে আমাকে চট্টগ্রামেরই একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমার আব্বার অনেক ইচ্ছা ছিল, আমার আব্বা যদিও পাটকলে চাকরি করতেন, তবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নামাজ কালাম পড়তেন, দিনের পথে চলতেন এবং খুবই ফরজগার একজন মানুষ ছিলেন। তুমি চিন্তা করলো, যেহেতু আমরা সবাই যেহেতু কাজকামি করলো, আমাকে মাদ্রাসায় পড়াবে এবং আমাকে একজন বড় মাপের আলেম বানাবে, তো মাদ্রাসায় ভর্তি করাই দিল। কিন্তু ভাই, বড় কথা হচ্ছে আমার পড়াশোনার প্রতি কোনো মনোযোগ আসে না। আমি যে পড়বো, বইপত্র হাতে নিব, মাদ্রাসায় যাব, এগুলো আমার একদমই ভালো লাগতো না। আমি যে বস্তিতে ছিলাম, আমি ছিলাম ওই বস্তিতে নাটের গুরু। যত রকমের অকারেন্স বস্তিতে হতো, খারাপ কাজ হতো, দুষ্টমি হতো, এই সবগুলো কাজ আমি একাই করতাম। আমি এত পরিমাণে দুষ্ট ছিলাম যে দুষ্টমিতে আমি সেই বস্তিতে সেরা ছিলাম। অথচ সেই ছেলেকে ভর্তি করাই দিল মাদ্রাসায়। এক কথায় বলতে গেলে শয়তানকে মসজিদে ঢুকিয়ে দিয়েছে। তা আমি তো আর কোনোভাবে ওখানে পড়াশোনা করতে পারি না। প্রতিদিন কোনো না কোনো একটা ঝামেলা করি। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 8 বছরের কাছাকাছি, 8 থেকে 9 বছর হবে এরকম বয়সী। তো ওই বয়সে হলো কি, আমি মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিছি। কারণ হলো কি, মাদ্রাসায় গেলেই হুজুরাম খালি আমার মারতো। আমি তো পড়া পারতাম না, আমার জিজ্ঞেস করতো পড়া বল, আমি দিতে পারতাম না। তখন দেখা যায় আমার খুব মারতো। তো মায়ের জ্বালা আমি সহ্য করতে পারতাম না। আর মায়ের জ্বালা সহ্য করতে না পেরেই আমি তখন অচিরেই সিদ্ধান্ত নিলাম যে আমি মাদ্রাসা ত্যাগ করবো। আমি আর মাদ্রাসায় যাব না, আমি পড়াশোনাও করব না। আমি আমার আব্বাকে সাফ বলে দিয়েছি। কিন্তু পরিবার থেকেও তারা আমার কোনো কথা মানে না। হুজুর মারুক কাটুক যাই করুক, আমাকে মাদ্রাসায় যেতে হবে। আমি মাদ্রাসা ছাড়া থাকতে পারবো না। বাড়িতে থাকলে আব্বা আম্মা বকাবাদ্য করে, ভাইয়েরা গায়ে হাত তোলে, আর মাদ্রাসায় গেলে হুজুর মারে। তখন পড়ে গেলাম একটা মহা ঝামেলায়। ওই মুহূর্তে কি করব? শেষ পর্যন্ত আমি একটা কঠিন পথ অবলম্বন করলাম। হুজুরও ঠিক, বাসাও ঠিক, মাদ্রাসাও ঠিক, খাওয়া দাওয়াও ঠিক, আব্বা আমার ভালোবাসাও ঠিক, হুজুরদের ভালোবাসাও ঠিক। এই চিন্তা করে আমি তখন প্রতিদিনে পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি পরে, বই নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হতাম। কিন্তু ভাই, আমি মূলত মাদ্রাসাতে যাইতাম না। আমি মাদ্রাসাতে না গিয়ে আমি মাদ্রাসার এই বইপত্রগুলো কোথাও না কোথাও লুকিয়ে রাখতাম। একদিন এই মাটির নিচে, একদিন ওই গাছের উপরে, এখানে ওইখানে লুকিয়ে রেখা আমি সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াতাম।
সবার সাথে আড্ডাবাজি করতাম, দুষ্টামি করতাম, আবার ব্যাগে করে ডাবল ড্রেস নিয়ে যেতাম। ব্যাগে পাঞ্জাবি পায়জামা তো আমি পরেই যেতাম, এছাড়া আমি ব্যাগের ভিতরে আরও 2টা ড্রেস নিয়ে যেতাম। তো ওই ড্রেসগুলো পরেই চারদিকে ঘুরতাম, দুষ্টামি করতাম, শয়তানি করতাম, এবং যথারীতি বাসায় ফিরে আসার সময় সেই পাঞ্জাবি পায়জামা আর টুপি পরে বাসায় চলে আসতাম। তো বাসায় আসলে তো সবাই আমাকে ভালোভাবে খাইতে দিত, আব্বা আদর করতো, যত্ন করতো, ছেলে আমার স্কুল থেকে আসছে, মাদ্রাসা থেকে আসছে, আম্মা আমাকে টাকা পয়সা দিত, ভাই বোনেরা আদর করতো। এমন করে বেশি দিন না, প্রায় আপনার মাসখানিকের মতো কেটে যায়, এবং মাসখানিক পরে তখন পরীক্ষা আসে। যখন পরীক্ষা আসে আমি আব্বার কাছ থেকে পরীক্ষার ফিও নিয়ে যাই, অনেকগুলো টাকা তখন পরীক্ষার ফি নিয়ে যাই, কিন্তু আমি পরীক্ষার ফি জমা দিই না, পরীক্ষাও দিই না। আল্লাহর কি হুকুম, এর 2 দিন পরেই, মানে আমি তো পড়াশোনা করতেছি না, মানে স্কুলে যাচ্ছি না, মানে মাদ্রাসায় যাচ্ছি না, পরীক্ষা শুরু হয়ে গেল, তার 2 দিন পরে মাদ্রাসা থেকে হুজুর তখন আমার বাড়িতে একটা আমার ক্লাসমেটকে পাঠাইলো, আমার সাথেই পরে একটা ছিল, ওরে পাঠাইলো, পাঠাইয়া বলতেছে ওর আব্বা আম্মাকে মাদ্রাসায় যাইতে বল। তা আমার আব্বা আম্মা ওই দিন মাদ্রাসায় গেছে, এটা কিন্তু আর আমি জানি না, কারণ আমি তো বাইরে বাইরেই ঘুরতেছি, আমি তো পরীক্ষাও দিই না, বাইরে বাইরেও ঘুরি। আমার আব্বা আম্মা গেছে, যাইয়া আমার হাজিরা খাতা দেখছে আমি ওখানে প্রায় 1 মাসের মতো অ্যাবসেন্ট আমি নাই, এবং পরীক্ষার ফিও আমি দিইনি, পরীক্ষা আমি দিতেছি না। তো আমি তো আর এই ঘটনা জানি না। আমার আব্বা আম্মা যে মানে দুপুরে মাদ্রাসায় গেছে, তারা সব কিছু দেখে আসছে। তো বিকেলবেলা হলো কি, আমি যথারীতি পাঞ্জাবি পায়জামা টুপি পরে আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছি, মানে যথারীতি পরীক্ষা দিয়ে আসছি, ওরকম একটা ভাব নিয়ে আসতেছি। তো বাড়িতে আসার পরে আমার আব্বা তখন বলল, পরীক্ষা কেমন হয়েছে? আমি বললাম পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো আব্বা বলে, দে পরীক্ষার ব্যাপার, মানে প্রশ্নপত্রটা একটু দেখতো, দে তো আমি একটু দেখি, আমার আব্বা বলে। তো আমার আব্বা তো জীবনে পড়াশোনা করেনি, আমার আব্বা নিজের নাম লিখতেই কলম ভেঙে ফেলে। তা আমি বললাম, আপনি তো কোনোদিন পড়াশোনা করেনি নে, আপনি পরীক্ষার কাগজ দেখি কি বুঝবেন? তো বলে, আমি না পড়াশোনা করি না, তোর বড় ভাই তো একটু পড়াশোনা করছে, ওরে দেখা মনে, তুই পরীক্ষার কাগজটা একটু দে। তা আমি তখন করলাম কি, মানে ব্যাগের মধ্যে পরীক্ষার কাগজ খুঁজতেছি, না ব্যাগে তো পরীক্ষার কাগজ নাই, আমি তো জানি প্রশ্নপত্র নাই ব্যাগে, আমি তো পরীক্ষাই দিই নি। তো প্রশ্নপত্র খুঁজতেছি, তা আমার আব্বা বলে, কিরে পাস না? আমি বললাম না, পাইতেছি না। এই পিছন থেকে মা আইসা খুরুম করে ধরে বসছে, এবং ধৈরেই সেখানেই আমাকে হুড়দুম মারতে শুরু করছে। মানে এমনভাবে মারতেছে যে আমার মনে হয় জন্মের পর আমার কেউ এইভাবে মারে নাই, গরুর মতো পিটাইতে আসছে। এবং আম্মা একটা সময় মারতে মারতে আমার ঘরের ভিতর ঢুকাই ফেলছে, ঘরের ভিতর ঢুকাইয়া মানে রুমে ঢুকে রুমে দরজা আটকায় দিছে, দরজা আটকায় ভিতরে আমাকে হুড়দুম পিটাইতে আছে। আমি আর নিতে পারতেছিলাম না। এরিমা যে এরকম করতে করতে আমি তখন আমার মায়ের তলপেটে লাথি মারছি, খুব জোরে লাথি মারছে। তলপেটে লাথি মারা মাত্রই আমার মা সেখানেই মাগো বলে একদম মানে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে গেছে। আমার মা ওখানে শুয়ে গেল, এবং শুয়ে যাওয়ার পরে আমি তখন সেই জায়গা থেকে আপনার দরজা খুলে দৌড় দিয়া মানে পালাইয়া চলে আসছি। এখন মা কি মরে গেছে না বেঁচে আছে এটা তো আর আমি জানি না। তো আমি তখন কোনোভাবে ওইখান থেকে পালাইয়া চলে আসি, এবং পালিয়ে এসে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, মানে এই যে বাড়ি থেকে বের হই, এরপরে আমি আর বাড়িতে যাই না। তো আমার পাঞ্জাবের পকেটে কিছু টাকা ছিল, ওই যাবা পরীক্ষার ফি, তারপরে এটা ওইটা, এই টাকাগুলো ছিল। এই টাকাগুলো থাকার পরে আমি তখন আর বাড়িতে গেলাম না, কারণ আমার মনে হচ্ছে আমি আমার মাকে যেভাবে লাথি মারছি তলপেটে, আমার আম্মা বাইচা আছে এটা আমার মনেই হয় না, যে আমি নিশ্চিত আমার আম্মা মারা গেছে, আমার আম্মা বাঁচবেন। আমি এমনভাবে মারছিলাম লাথিটা, মানে লাথি মারার সাথে তো আমার আম্মা মানে পিছনের দিকে পড়ে মানে আপনার কলমা তুয়ে পড়া শুরু করছে। তো এবার আমি ওইখান থেকে পালাইয়া চলে আসি বাড়ি থেকে, এবং আসার পরে এই রাস্তাঘাটে ঘুরতেছি, রেল স্টেশনে থাকতেছি, বাড়িতে তো আর যাই না, কারণ বাড়িতে গেলে তো আমার আব্বা আমারে মেরিয়ে ফেলবে। বাড়ি ঘরে যাই না, রেল স্টেশনে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতে 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 শেষ পর্যন্ত একটা সবজি দোকানে চাকরি পাই। মানে একজনের একটা সবজি দোকান আছে, আমার ওইখানে বললো কাজ করার জন্য, মানে ক্যাশে না আর কি, মানে সবজি টবজি ঠিকঠাক করে দেওয়ার জন্য, দোকান পরিষ্কার করার জন্য। তো সেখানে আমি তখন এই মানে সবজি টবজি ঠিকঠাক করতেছি, এগুলো মানে আপনার ওই সাজায় টাজায় দিতেছি, পরিষ্কার করে দিতেছি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমি বাজারের ভিতরে ব্যাগ বিক্রি করতে শুরু করি। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্লাস্টিকের ওই যে বাজার করার জন্য যে এখন 10 টাকা যে ব্যাগগুলো, আগে এগুলো ছিল 5 টাকা, এখন 10 টাকা। তো ওই মানে 5 টাকার এই ব্যাগগুলো আমি তখন বিক্রি করতাম, ডজন মাফিক কিনে আনতাম, 1 ডজন কিনে আনতাম 36 টাকা দিয়ে। তো এরপরে বিক্রি করতাম, এখানে প্রায় 40-45 টাকা বিক্রি হইতো, 5-10 টাকা লাভ থাকতো। তো এগুলো ধরেন আমি বাজারে বিক্রি করতাম, করে করে মোটামুটি ভালো টাকায় আমার আয় ইনকাম হতো। এমন করতে করতে মোটামুটি অনেকটাই বড় হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এই সবজির মানে মার্কেটের ভিতরেই একজন লোকের সাথে পরিচয় হয়, উনি আবার ট্রাক চালায়, মানে মিনি ট্রাক যেটা আর কি, ছোটো ট্রাকগুলা। তো ছোটো ট্রাক চালায়। তো উনি একদিন আমারে বললো, আজিজ আমার সঙ্গে যাবি, আমি ট্রাক চালাই, তোরে আমি ট্রাক চালানি শিখাবো, আমি তোরে হেল্পার হিসেবে রাখবো। ওই সময় কিন্তু আর আব্বা আম্মার সঙ্গে কোনো যোগাযোগও নেই, বহু বছর হয়ে গেছে, আমি আর বাড়িঘরেও যাইনি, তারা কই আছে কেমন আছে না আছে সব কিছুই জানি না।
তো এবার যেটা হইলো যে আমি চিন্তা করলাম যে এখানে তো কোনো ভবিষ্যৎ নাই, আমি সবজি দোকানে মানে ঘুরতেছি ফিরতেছি, আপনার এটা ওইটা বিক্রি করি, এতে তো আসলে কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আমি যদি এই লোকের সঙ্গে চলে যাই এবং তিনি যদি তার মানে এখানে আমাকে চাকরি দেয়, তাহলে সেখান থেকে আমার মোটামুটি একটা ভালো মানে টাকাও আসবে, আর তার পাশাপাশি আমি ট্রাকের ড্রাইভারও হয়ে যাব। এটা আমার ডাবল পয়েন্ট মানে প্লাস পয়েন্ট। এই চিন্তা করে আমি তখন ওনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব যদি আপনি আমাকে নিয়ে যান। পরে উনি আমাকে বললো ঠিক আছে আমার সঙ্গে চল। তো ওনার সঙ্গেই প্রথম আমি এই মিনি ট্রাক মানে চালকের মানে হেল্পারের দায়িত্ব নিলাম। পরে ওনার সঙ্গে চলে গেলাম। চলে যাওয়ার পরে উনি আমাকে সাথে করে নিয়ে গেছে এবং নিয়ে যেয়ে বিভিন্ন জায়গা আমাকে উনি ঘুরাইতেছে, আমি যাইতেছি বিভিন্ন জায়গায় ঘুরতেছি ফিরতেছি এবং কিভাবে কি করতে হবে উনি সব কিছু আমাকে দেখাইতেছে, আমি ওনার কাছ থেকে শিখতেছি। এরকম করে প্রায় আপনার 4 বছরের মতো, 4 থেকে 4.5 বছরের মতো আমি এই ট্রাকের লাইনে থাকি এবং এই 4 থেকে 4.5 বছর পরে আমি মোটামুটি ট্রাকের লাইনে আমি পারদর্শী হয়ে পড়ি, মানে আমি প্রায় ড্রাইভার হয়ে যাই। কিন্তু লাইসেন্স পাওয়ার মতো বয়স আমার তখনও হয়নি, মানে আমার এখনও 18 বছর হয়নি যে আমাকে লাইসেন্স দিবে। তো তারপরও আমি ট্রাক চালাইতাম। আমি কিন্তু মানে ওই ছোট বয়সে এত ভালো ট্রাক চালাইতাম যা বলার মতো না। মানে বড় বড় ভালো ভালো অভিজ্ঞ ড্রাইভারও অত ভালো ট্রাক চালাইতে পারতো না, আমি অত সুন্দর ট্রাক চালাইতাম। এই করতে করতে একটা সময় আমার 18 বছর পূর্ণ হয়। এরই মাঝে একটা ঘটনা আছে যেটা খুবই হৃদয় বিদারক এবং কষ্টকর। এটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে, তারপরও আপনাকে বলি। ইতিমধ্যে আমি খোঁজ খবর নিয়েছিলাম আমার পরিবারের খোঁজ খবর নিয়ে জানতে পারি আমি যেদিন আমার মায়ের তলপেটে লাথি মেরেছিলাম এবং সেদিন আমার আম্মা ইন্তেকাল বরণ করে। এটা আমি জানতে পারি আমার মানে বড় বোনের সঙ্গে একদিন আমার দেখা হয়ে যায়, মানে যে কোনো একটা জায়গায় দেখা হয়ে যায় হঠাৎ করে, মানে অবিশ্বাস্যভাবে দেখা হয়ে যায়। তো দেখা হলে পরে আমার বোন আমার চিনতে পারে না, আমি তো অনেক বড় সড়ো হয়ে গেছিলাম, চিনতে পারে নাই। তা আমার বোনের সঙ্গে আরেকটা মেয়ে ছিল, সম্ভবত এটা আমার বোনের মেয়ে বা কিছু একটা হবে এরকমই। তো আমি কিন্তু আমার বোনের দেখে চিনছি, চেনার পরে অনেকক্ষণ তাকায় আছি। আমার বোন আমার দিকে তাকাইতে আসছে, বারবার তাকাইতে আসছে, চিনতে পারে না। পরে আমি গিয়ে আমার ওই ভাগ্নিটারে কোলে নিচ্ছে, কোলে নিয়ে বললাম মামা ভালো আছো। এটা বলার পরে আমার বোন তখন কান্না শুরু করে দিচ্ছে পাশে দাঁড়ায়া, মানে কান্না করতেছে। তা আমারে বলে যে তুই আজিজ? আমি বললাম হ্যাঁ। আপু ভালো আছো? পরে আমারে বলে তুই কই ছিলি? আমাদের গ্রামের বাড়ি কিন্তু ছিল নোয়াখালীতে, মানে আমরা এমনি চিটংয়ে থাকতাম আর কি। আমার বাবার বাড়ি ছিল নোয়াখালী, কিন্তু আমরা নোয়াখালী ওইভাবে কখনোই যাওয়া হয়নি। আব্বা জায়গা সম্পত্তি নোয়াখালীতে সব কিছু বিক্রি করে চিটংয়েই চলে আসে। এরপর আর আমরা ওই নোয়াখালীতে ওভাবে যাইনি। পরে আমারে বলে তুই আজিজ? আমি বললাম হ্যাঁ আপু আমি আজিজ। আমার তখন আমার বোন জড়ায় ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে যে তুই এত বছর পরে কোত্থেকে আসলি রে ভাই, তোরে আল্লাহ কোত্থেকে আনলো, মানে খুব কান্না করতেছে। তো সেদিন আমার বোন আমাকে বাড়িতে নিয়ে যায়, আমার বোনের বাড়িতে, এবং বোনের বাড়িতে নিলে আমি বোনের বাড়িতে ওই দিন খাওয়া দাওয়া করি এবং ওই মুহূর্তে আমি আমার বোনের মুখ থেকে জানতে পারি যে আমার আম্মা ওই দিনে মারা গেছে। আমি যেদিন আম্মাকে লাথি মারছিলাম, আম্মাকে হসপিটালে নিয়ে যাই, সেখানে আমার আম্মু মারা যায়। তো যখন শুনছি যে আমি লাথি মেরে আমার মাকে মেরে ফেলছি, আমার কারণে আমার মা মারা গেছে, তো যত যাই হোক আমি তো আর এই পরিবারে থাকবো না, কারণ আমার কারণে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি এই পরিবারে কেন থাকবো? আমি এই পরিবারে থাকবো না। আমি যেহেতু আমার মাকেই মেরে ফেলেছি, আমি এই পরিবারে আর থাকবোই না। তখন আমি আমার পরিবার ত্যাগ করি, যে এখান থেকে আমি তখন চলে আসি। আমি তখন এই আপনার থেকে সম্পূর্ণভাবে চলে আসি আমার বোনের বাসা থেকে। এরপরে আমি আর বোনের কাছেও যাইনি, যেহেতু আমার কারণে আমার মা মারা গেছে। আমি আমি নিজেকে তখন খুব অপরাধী মনে করতেছি যে আমার মতো কুলাঙ্গার সন্তানই পৃথিবীতে আর হতে পারে না, যে কিনা নিজের মাকে লাথি মেরে ফেলছে। এর মতো কুলাঙ্গার সন্তান আর কি হতে পারে দুনিয়াতে? আমি আর তখন এক বুক কষ্ট বুকে চাপা দিয়ে আমি আর আমার পরিবারের সঙ্গে আর যোগাযোগে রাখলাম না। ওখান থেকে মোটামুটি আমি খুব ভালো মানের ড্রাইভার হয়ে গেলাম। এবং ড্রাইভার হওয়ার পরে তখন আমি লাইসেন্স ছাড়াই গাড়ি চালাই, বিভিন্ন কোম্পানির গাড়ি চালাই লাইসেন্স ছাড়াই। এবং এমন করতে করতে আমার তখন প্রায় 19 বছর পূরণ হয়। এবং 19 বছরে এসে আমি তখন লাইসেন্সের জন্য ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করি। ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করার পরে আমার তখন ড্রাইভিং লাইসেন্স বের হয়, আমি ড্রাইভিং লাইসেন্স পাই। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে তখন চট্টগ্রামেরই একটা কোম্পানিতে আমি তখন চাকরি নিই, একটা খাবারের কোম্পানি, ফুডের কোম্পানি, ওইটাতে তখন চাকরি করতাম। তো বেতনটাও মোটামুটি ভালোই ছিল। যে টাকা বেতন পাইতাম আমি সবই বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করে ফেলতাম, আড্ডাবাজি করে দুষ্টামি করে সব টাকা ব্যয় করতাম। সিগারেট খাইতাম বা খারাপ ধরনের নেশাও জড়িয়ে পড়ি। তো পরিবার যেহেতু কেউই নেই, আমার মা যেহেতু মারা গেছে, বাবারে ভাইরাই চালাইতেছে, তো বোন তো আছেই, তা আমি আর পরিবারে যোগাযোগ না করে ওই আপনার এই লাইনে তখন পরিপূর্ণভাবে ঢুকে পড়লাম। এই লাইনেই ঢুকে পড়লাম, বিভিন্ন লোকদের সাথে আড্ডাবাজি করি, দুষ্টমি করি, নেশা পানি করি, গাড়ি চালাই, এমন করে আমার সময়গুলো তখন সামনের দিকে পাস হইতেছে। এই করতে করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই একদম ভালোভাবে চট্টগ্রামে মিশে যাই। তো
তো যেই কোম্পানিতে আমি চাকরি করতাম ওই কোম্পানির মানে থাকার একটা জায়গা দিয়েছিল আমাদেরকে। আমরা মানে একটা মেস সিস্টেম করে থাকতাম আর কি। তো একটা মেসের ভিতরে আমরা 4 জন থাকতাম, আমরা 4 জনই ছিলাম ড্রাইভার। তো আমার ঘটনাগুলো আসলে মূল যে ঘটনাটা ওইটা ওই ঘর থেকেই আসলে শুরু হয় আর কি। তো আমি ওই ঘরের ভিতরে থাকতাম এবং আমার সঙ্গে আরেকজন ড্রাইভার ছিল, ওনার নাম ছিল জিহাদ ভাই, যার বাড়ি ছিল কুমিল্লাতে। এবং জিহাদ ভাই বয়সে আমার থেকেও হয়তো 4-5 বছরে বড় হবে এবং ওনার বউ বাচ্চা সবাই হচ্ছে কুমিল্লাতে থাকে, উনি এখানে গাড়ি চালায়, মানে এই চিটংয়ে থাকে উনি ড্রাইভিং করে। তো উনি মূলত হাউস ড্রাইভার, মানে একটা হাউসে চাকরি করে এবং হাউসে চাকরি করলে পরে উনি আমাদের সঙ্গেই ভাড়া থাকে, কারণ হাউসে মালিক রাখে না। প্রতিদিন গাড়ি নিয়ে চলে আসে রাত্রিবেলায় এবং সকালবেলা ভোরে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার গাড়ি নিয়ে মালিকের বাড়িতে যায়। তো মালিকের বাড়িতে হচ্ছে ওনার মানে আছে, মালিকের একটা মেয়ে আছে আর হচ্ছে মালিকের বউ আর মালিক, এই 3 জন মানুষে, আর কোনো ছেলে মেয়ে নাই। ও হ্যাঁ, মালিকের আর একটা নাতি আছে, মানে ওনার মেয়ের একটা মানে বাচ্চা আছে। এইগুলোই ও থাকে, মানে ওইখানে যায়। তো সবসময় এসে ওকে দিয়ে ওই বাসার গল্প করে যে বস এরকম, ম্যাডাম এরকম, এটা সেটা, মানে ওরকম গল্প গুজব করতো। তো সে সময়তে ওর বেতন ছিল আপনার 9,000 টাকা। ও বেতন 9,000 টাকা পাইতো, মানে খাওয়া মালিক দিত, থাকার টাকা মনে হয় আলাদা দিত কিনা জানি না। এখন 9,000 টাকা বেতনে ভাই এই করতো কি আপনার জিহাদ ভাই করতো কি রাজকীয় হলাতে চলতো। মানে আপনার দামি দামি ঘড়ি ব্যবহার করতো, মানে শুট বুট ব্যবহার করতো, চলাফেরা করতো, মানে দেখে মনে হয় যেন সে কোটি টাকার মালিক। মানে সে যে টাকা বেতন পায় ওই টাকার থেকেও বেশি টাকা সে বাড়িতেই পাঠায় দেয় তার ফ্যামিলির জন্য, তার বউ বাচ্চার জন্য, পরিবারের জন্য, তার থেকেও বেশি টাকা সে পাঠায়। কিন্তু এখানে যে সে চাকরি করে তাইলে সেই বাকি টাকাটা পায় কই? এটা তখন সবার মনেই প্রশ্ন। আমরা যারা মেসে থাকি আমরা সবাই বলি যে জিহাদ ভাই এত টাকা কই পান, কোত্থেকে এত টাকা আনেন, আমাদেরকে একটু বলেন। আপনি কি কোথাও টাকার খনি পাইছেন? কোথাও কি টাকার খনি পাইছেন ভাই, বলেন না শুনি, মানে কোথাও টাকা পাইছেন কিনা। এগুলো ওনারে বললে উনি পরে হাসে, মানে হাসে আর বলে যে পাইছি ভাই, মানে এরকম করে হাসাহাসি করে। তো কই পাইছেন, কিভাবে পাইছেন আমাদেরকে বলেন, আমরাও একটু নেই, সুযোগটা আমরাও একটু নেই, এগুলো বলতাম। কিন্তু উনি হাসাহাসি করতো, মানে এগুলো বললে, মানে টাকার কথা বললে উনি হাসতো। তা আমি আর তখনও ভাই আসলে বুঝতে পারি নাই যে মূল ঘটনা কি বা কেন উনি এরকম হাসাহাসি করে বা এর কারণ কি, উনি কিছুই বুঝতে পারি না। উনি আমাদের সঙ্গে যে কথা বলে না, খুব মজা করে, মানে খুবই মজার মানুষ। এমন নয় যে উনি রাগী মানুষ, জিদি মানুষ, এরকম না, কিন্তু খুব মজা করে, মাস্তি করে, দুষ্টমি করে, ফানি করে আমাদের সঙ্গে কথা বলতো। এমন হইতে একটা পর্যায়ে দেখা গেল যে মানে আমি ওনার একদিন জোর দিয়ে ধরছি যে জিহাদ ভাই আর কেউ রে না বলেন, আমি আর আপনার সব মানে ভাইয়ের মতো সম্পর্ক, আমরা একসঙ্গে থাকি এবং মেসের মধ্যে যে 4 জন আছে আমরা দুজনেই কিন্তু এক পক্ষে। আমি আবার উনি আর আমি কিন্তু পাশাপাশি খাটে ঘুমাইতাম। তো আমি বললাম যে জিয়াদ ভাই আপনি আমারও সত্যি করে বলেন তো যে আপনি টাকাটা কোত্থেকে আনেন, আপনি কি তাহলে ভাই তেল চুরি করেন, মানে কোম্পানির, মানে আপনার মালিকের তেল চুরি করেন? উনি আমার বলে ধুরো ভাই আমি কি কোম্পানির গাড়ি চালাই, এই তেল চুরি তো এগুলো আপনারা করতে পারবেন, কোম্পানির গাড়ি চালান, তেল চুরি তো আপনারা করতে পারেন, কিন্তু আমি তো কোম্পানির গাড়ি চালাই না, আমি যে গাড়ি চালাই ওটা হচ্ছে আপনার মালিকানা গাড়ি, ওদের তেল ওরা গাড়িতে ঢুকায়, আমি কেমনে তেল চুরি করব? আমি তখন বলি যে ভাই তাইলে আপনি আমার কাছে সত্যি কথা বলেন। ওই দিন উনি আমার একটা মিথ্যা সান্ত্বনা দেয়, যাই হোক একটা মিথ্যা কথাই বলে। তা আমি ওই মিথ্যাটাই ওনার ভেবে নিয়েছিলাম যে হয়তো উনি এভাবে টাকা ইনকাম করে। এইভাবে আরও 8-10 দিন পরে একদিন হলো কি, আমি মাল নিয়ে গেছিলাম, মানে মাল নিয়ে যাইতেছি আপনার এই একটা কোম্পানির মাল নিয়ে যাইতেছি, কোম্পানির মাল ডেলিভারি দিয়ে আসতেছি, গাড়ির মধ্যে বসে আছি। এমন সময় দেখলাম কি আমাদের আজিজ ভাই করলো কি, মানে একটা বাচ্চারে নিয়ে, একটা বাচ্চা ওনার কোলে, এবং উনি একটা রেস্টুরেন্টে দিয়ে উঠতেছে, বাট মানে খুব দামি পোশাক আশাক গায়ের মধ্যে। এখন এইটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, আজিজ বের গায়ে এত দামি দামি পোশাক এবং উনি রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেছে কারে নিয়া? ওনার বউ তো হওয়ার কথা না, কারণ ওনার বউ এতটা সুন্দর না। এই মেয়েটা দেখলাম খুব সুন্দর। পরে আমি কি করলাম, গাড়িটারে সাইডে পার্ক করা অবস্থায় আছে, ওই যারা মানে ডেলিভারি ম্যান আছে তারা মাল ডেলিভারি করতেছে। আমি আমার এসআসরে বললাম যে আমি একটু আসতেছি, আপনি একটু বসেন। আমি আস্তে আস্তে করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, ঢুইকা কোনার টেবিলে বসে দেখতেছি যে উনি ওই মেয়েটার সাথে খুব রোমান্স করে বসে আছে, বাচ্চাটা কোলে, এবং বাচ্চাটার বয়সও আপনার মোটামুটি কম না, বড়ই কিন্তু কোলে, মানে উনি আদর করেই কোলে নিয়ে রয়েছে। বাচ্চার বয়স বড়ই কিন্তু হাঁটতে পারে, তারপর কোলে নিয়ে রয়েছে। এবার হলো কি, ওই মহিলাটাকে উনি নিজের হাতে খাওয়াই দিতেছে, এরকম করে নিজের হাতে লোকমা ধরে ধরে মহিলাটাকে খাওয়াই দিতেছে। তখন আমি বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, এই কোন মহিলা যে তিনি নিজের হাতে মহিলারে খাওয়াই দিতেছে, আবার মহিলার সঙ্গে এত রোমান্স, মানে এক গভীর মানে আপনার মনে হলো যেন গভীর একটা প্রেমের সম্পর্ক। মহিলাকে নিজের হাতে খাওয়াই দিতেছে, মহিলা খাইতেছে, আবার মহিলা ওনারা খাওয়াই দিতেছে, মানে দেখে মনে হলো যে তাদের মাঝে প্রেমের কোনো সম্পর্ক আছে। তো এবার আমিও দাঁড়াই আছি, কী হয় না হয় দেখি, এবং অনেকক্ষণ পরে দেখলাম উনি গাড়ি থেকে বের হয়ে, মানে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠলো, গাড়ি করে চলে গেছে। তো
সোনার চান ওটাতে আমি দেখছি, দেখার পরে ওনার ওয়াইফের নাম্বার কিন্তু আবার আমার কাছে আছে, মানে আজিজ ভাইয়ের জিহাদ ভাইয়ের ওয়াইফের নাম্বার, ফোন নাম্বার আমার কাছে আছে। তার বড় কারণ হচ্ছে জিহাদ ভাই মাঝে মাঝে আমার নাম্বার দিয়ে তার বউর সঙ্গে কথা বলতো, কারণ দেখা যায় যে তার মোবাইলে সে বেশি একটা টাকা রিচার্জ করতো না, আর ওর ফোনটা বেশিরভাগই উনি অন্য মানুষের সঙ্গে কার সঙ্গে কথা বলতো বা বউর নাম্বার দিয়ে আমার সঙ্গে যেহেতু কথা বলতো, ওই বউর নাম্বারটা আমার মোবাইলে সেভ করা আছে। তখন আমি চিন্তা করলাম ওরে ট্র্যাপে ফালানোর একটা সঠিক মানে একটা ভালো পথ আমি পেয়ে গেছি, এবারেই আমি সোনার চাঁদেরে ধরতে পারবো, যে এবারে আমার ধরার একটা সুযোগ চলে আসছে। এবার আমি করলাম কি, যে ঠিক আছে অপেক্ষা করে দেখা যাক, রুমে আসি তারপরে কি হয়। রাতের বেলায় 7:30 কি 8টার দিকে উনি তখন রুমে আসছে। আইসা তো খুব মজা মাস্তি করতেছে, আমার সঙ্গে শুয়ে আছে। তো শুয়ে আছে আমি তখন বললাম যে জিহাদ ভাই, ভাবি ফোন দিছিল দুপুরে আমারে এমনি। পরে বলে কেন, আপনার ভাবি কেন ফোন দিছে আমারে বলতেছে। আমি বললাম না, ভাবি ফোন দিয়ে জিজ্ঞেস করলো আপনি নাকি ভাবির ইদানিং সময় টময় দেন না, ভাবিকে ফোন করেন না, ভাবির কোনো খোঁজ খবর নেন না, ভাবির মনের ভিতরে বিশাল কষ্ট, ভাবি এক বুক কষ্ট জমা নিয়ে বেঁচে আছে, আপনি ভাবির মানে ভাবির খোঁজ খবর নেন না। ভাবি এগুলো দুঃখ প্রকাশ করলো আমার সাথে, আমাকে বললো আর কি যে আপনার ভাই চিটংয়ে কোনো আবার ইটিশ পিটিশ কোনো কিছু করে কিনা। এটা বলার পর উনি বলে ভাই তাইলে আপনি কি বলছেন। আমি বললাম না, আমি কিছু বলি নাই, আমি শুধু বলছি যে ভাই ভালোই আছে, কোনো সমস্যা নাই, যদিও ভাইয়ের একটা গোপন দৃশ্য আমি দেখেছি আজকে, কিন্তু আমি ভাবির কাছে বলি নাই। এটা বলার পরে জিয়াদ ভাই তখন এসে জড়ায় আমার ধরছে, আজিজ ভাই আপনি মেহরবানি করি ভাই আমার কাছে সত্যি কথা বলেন, কি হয়েছে ভাই, আপনি কি দেখছেন আর আমার ওয়াইফের কাছে কি বলছেন। মানে উনের ওই যে মনে না চোরের মনে একটা মানে এটা ভয় থাকে না, ওই ভয়টা তখন ওনার মনে নাড়া দিয়ে উঠছে। ওইটা আমার হাত ধরে টানতেছে, ভাই আপনি বাইরে আসেন, আমি আপনার সঙ্গে কথা বলবো ভাই প্লিজ। টাইনে টুইনা কোনো রকম আমার এই বাসার বাইরে নিয়ে গেছে। বাসার বাইরে নিয়ে গিয়ে আমারে বলতেছে ভাই আপনি বলেন তো ভাই, সত্যি করে বলেন তো কী হয়েছে, এটা কি ভাই আমাকে একটু মানে ক্লিয়ার করে বলেন তো ভাই। পরে আমি বললাম আরে ভাই আপনার মনে তো কোনো ভয় থাকার কথা না, কোনো ভয় আছে আপনার মনে, আপনি কোনো পাপ করছেন। বলে না ভাই আমি তো কোনো পাপ করি নাই। বলে তাহলে আপনি কাঁপতেছেন কেন, মানে আপনি কথা বলতেছেন আর কাঁপতেছেন, মনে হয় যেন আপনার মনের ভিতরে বিশাল ভয় কাজ করতেছে, মানে কী হয়েছে এত ভয় কিসের। পরে আমাকে বলে ভাই আমি না বুঝতেছি না, মানে মানে আপনি ভাই কী দেখছেন আজকে তো, পরে আমারে বলেন তো। আমি বললাম দেখলাম আপনি একটা মানে সুশ্রী একটা মেয়েকে নিয়ে রোমান্টিকভাবে রেস্টুরেন্টে ঢুকে নিজের হাতে মেয়েটারে খাওয়াই দিতেছেন, বাহ কী প্রেম কী ভালোবাসা। পরে আমরা বলে ভাই কোন রেস্টুরেন্টে, আমি বললাম এই রেস্টুরেন্টে। বলো ভাই আমি তো ওই রেস্টুরেন্টে যাই নাই। আমি বললাম ভাই আপনি কার চোখে ধোয়া দিতেছেন, আমি আপনার নিজের চোখে দেখছি, আপনি অমুক টেবিলে বসে অমুকভাবে মেয়েরে খাওয়াই দিয়েছেন। পরে আমার জড়াই ধরে বলতেছে ভাই এই কথা কি আপনি আমার বউরে বলছেন। আমি বলি না, বলি নাই এখনও, তবে বলবো। পরে বলে ভাই আমি আপনার পায়ে ধরে আমার সংসারটা ভাঙেন না, আমার বউ এমনি আমাকে অনেক সন্দেহ করে, আমার বউ এমনি আমাকে অনেক ডাউট করে, আপনি ভাই মেহরবানি করে আমার সংসারটা ভাঙেন না, আমি আপনার কাছে পায়ে ধরে অনুরোধ করতেছি। আমি বললাম ঠিক আছে আমি আপনার সংসার ভাঙবো না, তবে আমার একটা শর্ত আছে। বলে শর্ত কী শর্ত। আমি বললাম এই মেয়েটা কি আমাকে খুব ক্লিয়ার করে বলেন, আমাকে একেবারে ক্লিয়ার করে বলেন এই মেয়েটাকে, যদি আপনি ক্লিয়ার করে বলেন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনার সংসারও ভাঙবো না, আপনার সংসারে কোনো আগুন লাগে এমন কোনো কাজ আমি করব না, তবে আমাকে সঠিকভাবে বলতে হবে যে এই মেয়েটাকে। এখন এইভাবে ধরার পরে বেচারা তো লাস্টে আটকায় গেছে, এখন সে কী করবে, শেষ পর্যন্ত বলতেছে ভাই মূলত এটা হচ্ছে এমন মানে এটা হচ্ছে ওনার মালিকের মেয়ে। তাই আমি বললাম মালিকের মেয়ে এইভাবে আপনার সঙ্গে রেস্টুরেন্টে গেল এবং আপনি তাকে নিজের হাতে খাওয়াই দিতেছেন, মানে দুজনের মাঝে কঠিন প্রেম, বুঝলাম না। আপনি না বললেন যে আপনার মালিকের মেয়ে বিবাহিত। বলে হ্যাঁ ও ম্যাডাম বিবাহিতই, কিন্তু ম্যাডামের তো ডিভোর্স হয়ে গেছে, আজ বহু বছর হয়ে গেছে ম্যাডামের ডিভোর্স, তো ম্যাডাম বাচ্চা নিয়ে বাসায় থাকে। তা আমি বললাম যেভাবে লোকমা ধরে খাওয়াই দিতেছেন মনে হচ্ছে তো আপনার কারণেই তাদের ডিভোর্স হয়েছে। পরে বলে না ভাই আমার কারণে না, ম্যাডামের যে হাজব্যান্ড আছে সে পরকীয়া করতো, একটা মেয়ের সঙ্গে পরকীয়া করতো, ম্যাডাম হাতে নাতে ধরছে এবং ধরার পরে ম্যাডাম ওই ছেলেকে ডিভোর্স দিয়ে মানে চলে আসছে, ডিভোর্স করে চলে আসছে। কিন্তু ভাই আমার সঙ্গে ম্যাডামের সম্পর্কটা মাত্র কয়েক মাস। আমি বললাম তো সম্পর্ক কীরকম সম্পর্ক। পরে বলে ভাই বুঝতেই তো পারতেছেন কীরকম সম্পর্ক। আমি বললাম তো এটাকে আপনার বউ জানে। বলে ভাই আল্লাহ দোহাই এই ভেজালটা আপনি লাগাইন না, আমার ওয়াইফের কাছে বললেন না, আমার ওয়াইফের কাছে বললে আমি চিটংয়ে থাকতেও পারবো না। ওই তখন বলতেছে যে আমি তখন বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আপনার ওয়াইফের কাছে বলবো না, আপনি আর টেনশন করেন না। যাই হোক এরকম করে তখন ওনার সঙ্গে আমার আবার সামনের দিকে দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে। কিন্তু আসলে একটা বিষয় কি, প্রতিহিংসা তখন আমার মনে কঠিনভাবে কাজ করে বসে। এই মানুষটা দামি ঘড়ি পরে, দামি পোশাক আশাক পরে এবং তারে দেখলে মনে হয় সে খুব দামি একটা লাইফ লিড করতেছে, মানে এক অন্যরকম অবস্থান ওনাকে দেখতে পাইতেছি। তো নিজের ভিতরে তখন প্রচণ্ড রকমের হিংসা কাজ করতেছে যে আমার সঙ্গে থাকে, একই রুমে আমরা থাকি, একই সঙ্গে আমাদের চলাফেরা সব কিছু একই সঙ্গে, কিন্তু আমার এই ভাই এত মানে দামি দামি জামা কাপড় পরে, এত পোশাক আশাক, এত টাকা পয়সা, এত কিছু, মানে নিজের ভিতরে তখন সহ্য হচ্ছিল না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হইলো কি, মানে যে কোনো একটা ছোটোখাটো বিষয় নিয়ে, যেমন আমি আপনাকে বলি, মানে ওনার জুতাগুলো আমি পরছিলাম আর কি, ওনার 2 জোড়া জুতা ছিল, তো
তা আমার জুতাগুলো যে মানে ছিঁড়ে গেছে, তো আমি চিন্তা করলাম ওনার জুতাটা পরে আমি যাই। তো ওনার জুতাটা পরে আমি ডিউটিতে গেছি। ডিউটি থেকে আসার পরে আমি জুতাটা কী করছি, ভিতরে না ঢুকে বাইরে রেখে দিছি। তো কুয়াশা ছিল আপনার শীতকালে, তো এখন জুতার মধ্যে অনেক কাদা টাদা লেগে গেছে। উনি এসে মানে মা বাপ তুলে গালাগালি করতেছে। পরে এখানে একজনে বলতেছে যে আরে ভাই আপনার জুতো তো আপনার বন্ধুই নিছে, আজিজ ভাই নিছে, অন্য কেউ তো নেয় নাই, আজিজ ভাই তো নিছে। এখন আজিজের মানে আমার মা বাপ তুলেও গালাগালি করতেছে, মানে আমার মায়ের গালি দিতেছে। তো আমি তো আমার মায়ের কাছে এমনিই ঋণী, আমি আমার মাকে মেরে ফেলছি। তার উপরে যখন ও আমার মারি নিয়ে গালাগালি করতেছে ভাই, তখনই বিষয়টা আমার সহ্য হয় নাই। মানে মোটামুটি আমি তখন খুব রেগে গেছিলাম, এবং রেগে যাওয়ার পরে আমি তখন মানে আর সহ্য করতে পারি না। সহ্য করতে না পাই না, আমি ওনারা কিন্তু কিছু বুঝতেও দিই না, কিন্তু যে আমার ভিতরে যে একটা রাগ বা আমি যে কথাগুলো শুনছি, আমি যে রুমে আছি, আমি যে রুমে আছি আমার কাছে মনে জিয়াদ বেটা জানতো না যে আমি রুমের মধ্যে আছি। তো পরে আসছে এবং আসার পর আমার সঙ্গে ভালো করে কথা বলতেছে, কিন্তু ওই রাগটা আমার মনে থেকে গেছে, যেহেতু আমার মা তুলে গালাগালি করলি, আমার ফ্যামিলি তুলে গালাগালি করলি, তো তোরে আমি কিন্তু ছাড়বো না। মানে ওই রাগটা আমার ভিতরে কঠিনভাবে রাগটা আমি চেপে বসছি। এবার আমি চিন্তা করছি যে যেভাবেই হোক, যে করেই হোক, আমি এটার একটা বিধি ব্যবস্থা নিবই, মানে ওর উপরে একটা চরম প্রতিশোধ নিব। ও যেহেতু আমার এত বড় একটা ক্ষতি করছে, আমি ওকে এইভাবে ছেড়ে দিব না। আমি ওর উপরে একটা কঠিন মানে প্রতিশোধ দিব, এই চিন্তাটাই আমি তখন করতেছিলাম। এই চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে হলো কি, এর কিছুদিন পরেই ওর ওয়াইফ আসছিল তখন চিটংয়ে। ওর কাছে কি একটা কারণে আসছে, ডাক্তার দেখানোর জন্য না কেন। এবং আসার পরে ভাবির সঙ্গে আমার তখন একটা ভালো সম্পর্ক হয়, ওই পরিচয় করাই দেয় বা আমাদের এখানে আসে। আর ভাবি তো আগে আমি মাঝে মাঝে ও ফোন দিলে ভাবির সঙ্গে কথা বলতাম। এরকম করতে করতে এবার যখন ও ভাবি এখান থেকে চলে যায় চিটং থেকে, তখন ভাবি আমার মাঝে মাঝে ফোন দিত যে আজিজ ভাই কী করেন, ভালো আছেন, এইটা আমার জামাই কী করে, মানে এই সম্বন্ধে। পরে একদিন আমি এরকম করতে করতে ওই যে ওর উপর আমার একটা রাগ আছে, সেই রাগের বশবর্তী আমি তখন ভাবিকে বলে দিলাম যে ভাবি এমন এমন ঘটনা, আপনার জামাই কিন্তু যেখানে চাকরি করে সেখানে মালিকের মেয়ের সঙ্গে এরকম এরকম সম্পর্ক আছে। ভাবি আমারে বলতেছে ভাই আপনি কি সত্যি বলতেছেন? আমি বললাম জি সত্যি বলতেছি। আর কিছুদিন গেলে হয়তো উনি আপনাকে ডিভোর্স করে দিবে, আপনাকে তালাক দিয়ে দিবে, এবং বড়লোকের ওই বেরিয়ে বড়লোকের ওই মেয়েটারে উনি সম্ভবত বিয়ে করবে, কারণ ম্যাডামের সঙ্গে ওর সব রকমের সম্পর্ক হইতে আছে। এগুলো বলার পরে ওর ওয়াইফ তখন মানে মোটামুটি তেলে বেগুনে রেগে উঠছে যে ভাই এটা আপনি কি বললেন? আমি বললাম জি, আমি যেটা বলছি আমি জেনে শুনে বুঝে এবং দেখে শুনেই বলতেছি যে আপনার হাজব্যান্ডের সঙ্গে এরকম এরকম হইতেছে। এখন এটা শোনার পরে উনি আমারে বলতেছে ও মাই গড, আমি কোন মানে অমানুষের সংসার করি, এবারও বাড়িতে আসুক। আমি কিন্তু আরও মানে এইটুকুই বলে দিছি। বলে দেওয়ার পরে ভাবি ওরা বারবার ফোন দিতেছে, বাড়িতে আয়। তা আমারে বলে আজিজ ভাই আমার বউ আমার বাড়িতে যাওয়ার জন্য খুব জ্বালাইতেছে, কী হয়েছে ভাই? আমি বললাম আমি তো জানি না ভাই, আমার সঙ্গে তো আপনার ওয়াইফের কথা হয় না, আমাকে তো কিছু বলে নাই। এইবার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ওই আর আসে না। বাড়িতে গেছে, ওর বউকে বাইন্দা রাখছে না কি করছে জানি না, ওর মোবাইলে বন্ধ, ওর বউর মোবাইলে বন্ধ, মানে উভয় দুজনের মোবাইলে বন্ধ। ওই আর আসে না। ওই না আসার পরে প্রায় 8 থেকে 9 দিন পরে একদিন সকালবেলা আপনার ভোরে ওর মালিক আসছে আমাদের বাসায়, ওই যে বাসায় চাকরি করতো না, ওই বাসার মালিকে। তো আল্লাহর কি হুকুম, মালিক এসে কলিং বেল দিছে, আমি তখন দরজা খুলছি, যেহেতু আমি সকালবেলা ডিউটিতে যাই, আমি ঘুম থেকে উঠছি, দরজা খুললাম, মালিকের সঙ্গে দেখা। মালিক আবার দাড়িওয়ালা, মানে দেখতে শুনতে একটু বুজুর্গ টাইপের মানুষ। পরে আমারে বলে এখানে কি জিহাদ থাকতো? আমি বললাম জি জিহাদ ভাই তো এখানেই থাকতো। বলে জিহাদের সঙ্গে কি তোমাদের যোগাযোগ আছে? আমি বললাম যে না স্যার, জিহাদের সঙ্গে তো যোগাযোগ নাই। বলে জিহাদ গ্রামে গেল 2 দিনের কথা বলে, আজকে প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেল, জিহাদও আসতেছে না, ওর মোবাইলটাও বন্ধ। এদিক দিয়ে আমার তো অফিসে যাওয়া লাগে, আমার ওয়াইফের কাজ আছে, আমার নাতিটা স্কুলে যায় আসে, আমাদের তো ড্রাইভার দরকার, ও আসতেছে না কেন, ওর সঙ্গে কি যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? আমি তখন একটু বুদ্ধি খাটে এখানেও একটা কিরিঙ্গি চালিয়ে দিলাম। আমি বললাম স্যার উনি মনে হয় চাকরি করবে না, সে যাওয়ার আগে আমাকে বলে গেছে যে ও সম্ভবত আর আসবে না। পরে বলে এই কথাটা তো আমাকে বলতে পারতো, আমার এখানে চাকরি করে আমাকেই তো বলতে পারতো যে ও আর আসবে না। আমি তো আমাকে বলি ও যেতে পারতো, আমার সঙ্গে এই কাজটা তো ভালো করে নাই। আমি বললাম না স্যার আমাকে বলে গেছে, মানে মেবি স্যার আমি শিওর না, তবে আমার কাছে মনে হয় আসবে না। পরে আমাকে বলতেছে যে আচ্ছা বাবা, যদি তোমাদের কাছে ভালো কোনো ড্রাইভার থাকে আমাকে একটা ভালো ড্রাইভার দিও তো, আমার মেয়েটার একটা নাতি আছে, নাতিটা স্কুলে নেওয়া লাগে, এখন যদি একটা ড্রাইভার থাকে তাহলে আমাকে একটা ড্রাইভার দিও, এটা আমার ফোন নাম্বার। এই বলে মালিক তখন ফোন নাম্বারটা নিয়ে চলে গেছে, আমার নাম্বারটা উনি নিয়ে গেছে। এই দিন পার হয়ে গেল, এরপরের দিন উনি আমাকে আবারও ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাবা তুমি কি ড্রাইভার পাইছো? আমি যে একটা ড্রাইভারের কথা বলছিলাম। পরে আমি চিন্তা করলাম যে ম্যাডামকে আমি যতটুকু দেখলাম আর কি, ওর ম্যাডামকে এরকম মেয়ে হয় না, মানে লাখের মধ্যে একটা। তাহলে আমি চিন্তা করলাম এমন একটা সুন্দরী মেয়ে যদি আমি পাই বাসায় গেলে, যেহেতু জিহাদ ভাইয়ের সঙ্গে মেয়েটার একটা খারাপ সম্পর্ক ছিল, তাহলে আমার সঙ্গে হইতে বা কতক্ষণ, আর আমি দেখতে শুনতে জিহাদ ভাইয়ের চেয়েও তো আর কোনো অংশে খারাপ না। তাই ঠিক আছে, আমি ওই ড্রাইভিং চাকরিটা আমি নিব। এই পরিকল্পনা করেই আমি তখন স্যারকে বললাম যে স্যার আমি আজকে আপনার অফিসে আসবো, আপনার সঙ্গে দেখা করব। বলে আসো।
সন্ধ্যার পরে আমার ওই মানে মালির ডিউটি শেষ করে আমি মালিকের ওখানে গেছি। যাওয়ার পরে আমি বললাম যে স্যার, পরে আমাকে বলতেছে যে তুমি এরকম এরকম এই মানে কি করবা। পরে আমি বললাম যে স্যার আপনি যদি অনুমতি দেন আমি ছোটো মুখে একটা বড় কথা বলি। বলে হ্যাঁ বলো। আমি বললাম স্যার আপনি আমাকে নিয়ে নেন, আমি তো কোম্পানিতে কাজ করি, কোম্পানির কাজটা আমার কাছে ভালো লাগে না। আর আপনি কি দেখি না মালিক অনেক ভালো লাগছে যে আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরা একজন লোক, আপনাকে বাসায় চাকরি করলে আমার অনেক ভালো লাগবে। আমি একটা ধার্মিক লোকের বাসায় থাকতে চাই, ধর্মের সাথে সঙ্গে মানে থাকতে চাই। পরে আমাকে বলে তুমি হলে তো বেশি মানে আমার জন্য খুব ভালোই হয়, তুমি দেখতে শুনতে ভালো আছো, আবার তুমি যেহেতু কোম্পানি চাকরি করছো তোমার কাছে ভালো অভিজ্ঞতা আছে, তাই তুমি কবে থেকে জয়েন করবা। আমি বললাম আপনি যদি বলেন কালকে থেকে। বলে তুমি না এক জায়গায় চাকরি করো। আমি বললাম ওই চাকরি ছেড়ে দিতে আমার ওয়ান টাইম, এখন ফোন করে বলে দিলে আমি আর না গেলে কোনো সমস্যা নেই, ওরা অন্য ড্রাইভার নিয়ে নেবে। পরে আমাকে বলে তাহলে তো ভালোই হয়, তুমি কালকে থেকে আসো। এরপর থেকে আমি তখন ওই বাসায় ডিউটি শুরু করছি। তা আমি ওই বাসায় ডিউটি করতেছি, তার প্রায় 10 দিন পরে তখন জিহাদ ভাই তখন আপনার গ্রাম থেকে আসছে এবং ইতিমধ্যে রুমে এসে জানলো সবার কাছে যে আমি ওই বাসায় ড্রাইভিং করতেছি। পরে আমি বাসায় আসছি, আসার পরে মানে রুমে আসার পরেই ধরেন মানে কোনো কথা নাই বার্তা নাই, আমি রুমে ঢুকছি মাত্র এমন সময় জিয়াদ ভাই আমার কলার চেপে ধরে ওখানে আমার মারতে শুরু করছে। মাইরা বলতেছে তুই আমার সংসারটা ভেঙে দিলি, মানে খুবভাবে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে তখন বাড়িওয়ালা আবার আসছে। বাড়িওয়ালা এসে এটা দেখছে, দেখার পরে বাড়িওয়ালা বললো যে মানে বাড়িওয়ালা আবার আমার পছন্দ করতো। বাড়িওয়ালা বলে যে জিহাদ তুমি বেরিয়ে যাও, তুমি আমার বাসায় থাকবে না। বাড়িওয়ালা তখন তাকে বাসা থেকে বের করে দিল এবং মুহূর্তের মধ্যে ওনার ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব কিছু নিয়ে উনি আমার সামনে থেকে বেরিয়ে চলে গেছে। এরপরে জিহাদ ভাই কই গেছে না গেছে এর কোনো সঠিক ঠিকানার আমি জানি না। ওনার সঙ্গে আমার আর কখনোই কথা হয়নি, উনি এখান থেকে মানে আমাদের রুম থেকে চলে গেছে। এরপরে কই আছে না আর জানি না। পরে আমি সে জায়গার মধ্যে চাকরি করতেছি, যাইতাছি 1 দিন 2 দিন 3 দিন করে কাজ করতেছি। তো আমি বুঝলাম না যে জিহাদ ভাই আমাকে যেটা বললো যে মালিকের মেয়ে যে আছে মানে ওনার নাম ছিল স্মৃতি ম্যাডাম। তো স্মৃতি ম্যাডাম কিন্তু মানে জিহাদের সঙ্গে আমি যেরকম একটা সম্পর্ক দেখলাম, একটা আন্তরিকতা দেখলাম, বাট উনি আমার কাছ থেকে একটু দূরে থাকতেছে, আমার সঙ্গে খুব একটা মিশে না, আমাকে দেখলে একটু অ্যাভয়েড করে, একটু আলাদা থাকে। মানে আমার কাছে তখন মনে হলো যে আমার মনে হয় এই মেয়েটাকে পটাইতে অনেক কষ্ট হবে, সহজে মনে হয় মেয়েটাকে পটানো যাবে না, কারণ ও আমাকে একরকম ইগনোরে করতেছে, মানে আমাকে একটু অবহেলার নজরেই দেখতেছে, একটু ইগনোর করতেছে, আমার কাছ থেকে একটু দূরে থাকতেছে। তখন আমি চিন্তা করলাম যে এটা কীভাবে কী করা যায়, মানে কীভাবে সামনের দিকে যাওয়া যায় এবং তাকে কীভাবে পটানো যায়। এরকম করে চেষ্টা করতে ম্যাডামের যে মানে ছেলেটা আছে ওই ছেলেটার আমি খুব আদর করতাম বলতে ধরেন ছেলের জন্য একদিন চিপস নিয়ে আসতাম, চকলেট নিয়ে আসতাম, আচার নিয়ে আসতাম। এরপরে ছেলেটার সঙ্গে খেলা করতাম, একটু কান্না করলে দৌড়ে যা কোলে নিতাম। মানে আমি তখন বুঝতে পারলাম যে কোনো ডিভোর্সি মেয়েকে যদি লাইনে আনতে হয় তাহলে তার যে সন্তান আছে ওই সন্তানকে ভালোবাসতে হবে। যখনই তার সন্তানকে আমি পরিপূর্ণ ভালোবাসতে শুরু করলাম, সন্তানের কাছে গেলাম, সন্তানকে কোলে নিলাম, চুমু দিলাম, আদর করলাম, এবার দেখি কি এই মেয়ে আস্তে করে আমার উপরে পড়তেছে, আস্তে করে আমার উপরে দুর্বল হয়ে যাইতেছে এবং একটা পর্যায়ে দেখা গেল যে মোটামুটি পুরোপুরিভাবে আমার উপরে দুর্বল হয়ে গেছে। এবং দুর্বল হয়ে যাওয়ার পরে এমন করে কথা বলতে পরে আমি দেখলাম যে তার সঙ্গে আমার খারাপ কোনো কাজ করা আমার খুব বেশি একটা সম্ভব হবে না, কারণ তিনি মানে যেভাবে জিয়াদ ভাইয়ের সাথে ফ্রি হয়ে গেছিল আমার সঙ্গে কিন্তু ওভাবে ফ্রি হইতেছে না। পরে আমি চিন্তা করলাম যে কি করা যায়, অন্য কোন মাধ্যমে তাকে পটানো যায়। এমনি সবই ভালো, মানে আমার উপর দুর্বল হয়ে গেছে, আমার সঙ্গে ভালো করে কথা বলে, আগে দেখলে আমার কাছ থেকে দূরে থাকতো, আমার সঙ্গে কথা বলতো না, এখন আমার গায়ের উপর এসে কথাবার্তা বলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ম্যাডামের মানে ওই সমস্ত সম্পর্কের মধ্যে যাওয়াটা আমার কাছে মনে হয় খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো এরকম করতে আস্তে করে আমি ম্যাডামের সাথে ম্যাডামের প্রাইভেট বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করি যে লাইক ম্যাডাম আপনি মানে কীভাবে মানে ডিভোর্স হয়ে গেল, মানে স্যারের সঙ্গে কী হইলো না হইলো, এগুলো আমি ম্যাডামের কাছ থেকে তখন জানার চেষ্টা করি। তো ম্যাডাম আমাকে আস্তে করে যখন ফ্রি হয়ে গেলাম তখন বলতেছে যে আমার সাহেব খুব খারাপ ছিল, আমার সঙ্গে বিয়ে করে এবং আমি তাকে অনেক টাকা পয়সা দিই, অনেক কিছু বানাইয়া দিই, তাকে অনেক কিছু করি, কিন্তু শেষ পর্যন্ত সে আমার সঙ্গে চিটিং করে, আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই মেয়েটা মিডিয়াতে কাজ করতো এবং ওই মেয়ের সঙ্গে সে মানে ডেট করে। একদিন আমি হাতে নাতে ধরার পর আমি তাকে ডিভোর্স করে দিই। তো আমাকে বলে যে আজিজ ভাই বিশ্বাস করবেন, ওকে আমি অনেক ভালোবাসা তারপর আমি ওকে বিয়ে করছি। ওর আসলে কিছুই ছিল না, ঘর বাড়ি কোনো কিছুই ছিল না। আমি ওকে চিরং শহরে অনেক নামি দামি একটা মানুষ বানাই দিছি, ব্যবসা বাণিজ্য ধরাই দিছি, অনেক কিছু করছি, কিন্তু ভাই ও আমার ভালোবাসাটা নিয়ে বেইমানি করছে, আমার সঙ্গে চিটিং করছে। আমাকে ও কখনোই মন থেকে ভালোবাসে নাই, আমি শুধু ওর পিছনে ঘুরেছি। ও আমাকে প্রতিটা জায়গায় ধোকাই দিয়ে গেল।
আমি বললাম, ম্যাডাম আপনি এটা ঠিক বলছেন, আসলে বড়লোকদের বিশ্বাস করা অনেক কঠিন। আর আপনি তোকে গরিব থেকে বড়লোক বানাইছেন, আর এখন তো বড়লোক হয়ে গেছে, এই জন্য উনি আসলে এরকম না, আপনাকে ধোঁকা দিছে বা এরকমই। তবে ম্যাডাম সব মানুষ কিন্তু একরকম না, আপনার আশেপাশেও হয়তো এরকম মানুষ আছে যারা আপনাকে সত্যিই পছন্দ করে, আপনি হয়তো তাদেরকে দেখেন না। এরকম করে দুষ্টামি করতেছি 1 দিন 2 দিন 3 দিন, এমন করতে করতে আপনার বিশ্ব ভালোবাসা দিবস আছে 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারির দিন আমি সেদিন চিন্তা করলাম যে ধুরো, চাকরি তো আমার যদি এখান থেকে চলেও যায় এতে আমার সমস্যা নেই, চাকরি চলে গেলে আমি আরেকটা চাকরি নিয়ে দেবো, কারণ আমার তো কোম্পানির চাকরি আছেই। আর আমি তো ম্যাডামের এখানে চাকরিতে ঢুকছি শুধুমাত্র এই স্মৃতি ম্যাডামকে টার্গেট করে, যে স্মৃতি ম্যাডামের সঙ্গে আমার কিছু একটা হবে। স্মৃতি ম্যাডামকে টার্গেট করে যেহেতু চাকরি নিছি, তো ম্যাডামের সঙ্গে আমার ওরকম কোনো সম্পর্ক নাই হলো, তাহলে তো আমার এখানে চাকরি করার আর দরকারই নেই। আমি চাকরি এখান থেকে ছেড়ে দিব এবং চাকরি ছেড়ে আমি অন্য কোথাও নিয়ে নিব, আগে যেখানে কাজ করতাম ওখানেই চলে যাব, কারণ ওখানে আমার জন্য এখনও ভ্যাকেন্সি খালি আছে। তো এবার আমি আস্তে আস্তে করলাম কি, যে এই 14 ফেব্রুয়ারির দিন আমি তখন তাকে এরকম লিখিতভাবে একটা প্রপোজ করলাম এবং তার জন্য একটা গিফট এনে আমি তাকে দিলাম। এবং গিফটটা দেওয়ার পরে যেটা হইলো, যে আমার কাছে যেটা মনে হলো, গিফটটা পেয়ে ম্যাডাম মনে অনেকটা খুশি হয়েছে। আমার সঙ্গে একটু আস্তে আস্তে করে একটু হেসে হেসে কথা বলে, আগে যেরকম ধরনের একটা গম্ভীর গম্ভীর ভাব ছিল, একটা রাগ ছিল, কেমন করে জানি কথা বলতো, এখন আর ওই জিনিসটা নাই। একটু একটু করে অনেকটা ফ্রি হয়ে যাচ্ছে, একটু রোমান্স করে করে কথা বলতেছে, কথার মধ্যে একটা অন্যরকম মায়া ভালোবাসা দেখতেছি। আমি তখন চিন্তা করলাম, তাইলে মনে হয় ম্যাডাম পটে গেছে। আমার একটা ধারণা আর কি, যে তাইলে মনে হয় পটে গেছে। তো পটে গেছে সে ঠিক আছে, কিন্তু সে আমার সঙ্গে রিলেশন করতে চায়, প্রেম করতে চায়, আমার সঙ্গে অবৈধ কোনো সম্পর্কে সে জড়াবে না। তো আমার কথা হচ্ছে, ভাই প্রেম করুক না, প্রেম থেকেই তো সব কিছু শুরু হবে, ঠিক আছে তাহলে প্রেমেই জড়িয়ে যাই। এরপর আমি ম্যাডামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেলাম। ম্যাডাম আমার সঙ্গে এখানে সেখানে যায়, ভালো রেস্টুরেন্টে যায়, খাওয়া দাওয়া করে, যেমনটা জিহাদ ভাইয়ের সঙ্গে ছিল তেমনটাই। কিন্তু জিহাদ ভাই যতটা ক্লোজ হইতে পারছে, আমি অতটা ক্লোজ হইতে পারি না। এতটা ক্লোজ হওয়ার জন্য যখন আমি চেষ্টা করি যে ম্যাডামের সঙ্গে আমি ওই ধরনের কোনো সম্পর্কে জড়িত হব, ক্লোজ হব, তখনই ম্যাডাম আমাকে ফুল স্টপ করে দেয় এবং আমাকে ওখানে ম্যাডাম স্ট্রেট বলে দেয় যে ঠিক আছে আজিজ, কোনো সম্পর্ক কোনো সমস্যা নেই, আমি সব ধরনের সম্পর্কে তোমার সাথে করতে রাজি আছি, তবে বিয়ের পরে। আমাকে উনি ডিরেক্টলি বিয়ের প্রস্তাব দিল। যখন বিয়ের প্রস্তাব দিল, আমার তখন মনে হলো, যারা আমি তো ব্রাহ্মণ হয়ে চাঁদ পেয়ে গেলাম। আমি যদি ম্যাডামকে বিয়ে করি, তাহলে নির্দ্বিধায় ম্যাডামের আর কোনো ভাই বোন নাই, ম্যাডামের যে বাড়ি আছে ওই বাড়ির সম্পত্তির মালিক আমি হয়ে যাব। ম্যাডামের যেহেতু বাবার সম্পদ এবং এটা ম্যাডাম পাবে এবং এটার মালিক আমি। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, ম্যাডামের কিন্তু আরেকটা বোনও আছে, বাট ওইটা দেশের বাইরে থাকে, এবং ওখানে ওনাকে বিয়ে দিচ্ছে। উনি আবার এই গল্পের মাঝে খুব একটা নাই, বাংলাদেশে খুব একটা আসে না। এবার যেটা হইলো, যে আমি চিন্তা করলাম যে বিয়ে করতে তো আমি রাজি আছি, এক পায়ে খাড়া। আমি তখন বললাম যে ম্যাডাম আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো আমার রাজি আছে, আমার তো কোনো প্রবলেম নাই, আমি আপনাকে বিয়ে করতেই চাই, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি আপনাকে বিয়ে করব। তো এমন করে যখন কথা বললাম, তখন আমি দেখলাম কি যে ম্যাডাম আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আজিজ, কিন্তু আমি যদি তোমাকে বিয়ে করি, তুমি আমাকে মেরে আমার যদি সয় সম্পত্তিগুলো নিয়ে যাও, তুমি কি সম্পত্তি লোভে আমাকে বিয়ে করতেছো, আমাকে বলে। আমি বললাম জি ম্যাডাম, এটা আপনি কী বলতেছেন, আমি কেন সম্পত্তি লোভে আপনাকে বিয়ে করব। আপনি দেখতে শুনতে সুন্দর, আপনি অনেক মায়াবী চেহারা, আপনাকে দেখেই তো যে কোনো ছেলের প্রেমে পড়ে যাওয়ার কথা, আপনাকে আমার ভালো লাগে এবং সেই ভালো লাগা থেকে আমি আপনাকে প্রপোজ করেছি বা আপনার সঙ্গে এই পর্যন্ত এসেছি। তো ম্যাডাম আমার আপনার সম্পত্তির উপরে কোনো লোভ নাই। বলে সত্যিই তো আমার সম্পত্তির উপরে কোনো লোভ নাই? আমি বললাম জি। তখন ম্যাডাম আমাকে বলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে কাবিন ছাড়া বিয়ে করব। আমি বললাম ম্যাডাম কাবিন ছাড়া বিয়ে, এটা তো আমি বুঝলাম না, এটা কেমন বিয়ে? পরে বলতেছে যে আমি তোমার সঙ্গে কোনো কাবিন করব না, তোমার সঙ্গে আমার কোনো কাবিন হবে না, আমি তোমাকে বিয়ে করব কোনো একটা মাজারে বা কোনো একটা হুজুর ডেকে এনে, তখন তুমি আমার সম্পদ দাবি করতে পারবে না, কোনো বিয়ের কোনো ডকুমেন্ট আমি রাখবো না। আমি বললাম ম্যাডাম এটা কোনো কথা হলো? আপনি আমাকে এতটাই অবিশ্বাস করেন? বলে হ্যাঁ, কারণ আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করছিলাম, সে আমাকে ধোঁকা দিছে, এবং এরপর যাকে বিশ্বাস করব আমি অবশ্যই ভেবেচিন্তেই বিশ্বাস করব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি থাকো তবেই আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, আর অন্যথায় তুমি আমাদের সম্পর্কটা ওখানে আমি ব্রেকআপ করে দিব। পরে আমি বললাম ম্যাডাম ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে বিয়ে করতেই রাজি আছি। পরে হলো কি, ম্যাডামের সঙ্গে আমার তখন একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, বিয়ে হলো। তো বিয়ে হওয়ার পরে বিয়ে হলাম বলতে ম্যাডাম একদিন হুজুর ডেকে আনছে ম্যাডামের এক বান্ধবীর বাসায়, ওইখানে এসে তখন আমার সঙ্গে ম্যাডামের কবুল হলো। কবুল হওয়ার পরে আমরা তখন দুজনেই একসঙ্গে থাকতেছি। একসঙ্গেই থাকি বলতে ধরেন বাসায় বসের চোখ ফাঁকি দিয়ে মাঝে মাঝে ম্যাডামের রুমে যাই, স্মৃতির রুমে যাই, ওর সঙ্গে একসঙ্গেই থাকি, আবার মাঝে মাঝে ও আর আমি আলাদাও থাকি। এটা আবার বসকে বুঝতে দেই না। তো এইভাবে আরও অনেকগুলো মাস পেরিয়ে গেল। অনেকগুলো মাস পেরিয়ে যাওয়ার পরে আমি তখন ওকে বললাম যে স্মৃতি, আমাদের সম্পর্কটার ভবিষ্যৎ কী? এইভাবে গোপনে গোপনে তোমার কাছে যাচ্ছি, তুমি কোনো ভেবেও নিতেছো না, এবং এটার তো কোনো ভবিষ্যৎ হতে পারে না। সো এটার তুমি ভবিষ্যৎ কী চিন্তা করলা?
ও তখন আমাকে বলে যে তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি বললাম যে না, আমি আসলে ঠিক তেমন কিছু বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছিলাম যে এই কথাটা, যেহেতু আমাদের দুজনের মাঝে এই ধরনের সম্পর্ক হচ্ছে বা কিছু একটা, তুমি একটা কাজ করো, তোমার আব্বার কাছ থেকে আমাকে কিছু টাকা নিয়ে দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য করব। কারণ আমি এভাবে তোমাদের বাসায় ড্রাইভিং করতেছি, তুমি আমার বউ, আমি তোমার গাড়ি চালাই, এটা আমার কাছে ভালো লাগে না। সো আমি চাই কি তুমি তোমার আব্বাকে বলে আমার কিছু টাকা পয়সা নিয়ে দাও, আমি সেই টাকাগুলো দিয়ে আমি একটা বিজনেস দাঁড় করাবো। এইটা বলার পর ও আমাকে বলে আমার আব্বা টাকা দিবে কোত্থেকে? আমার আব্বার কাছে তো এখানকার কোনো ক্ষমতা নাই। আমি বললাম মানি ক্ষমতা নাই মানে কি বলতে চাচ্ছ? ও আমাকে বলে আর মানি হচ্ছে আমার আব্বার এই যে বাড়ি দেখতেছো এটা আমার মায়ের, এবং যে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আমার আব্বার যা কিছু দেখতেছো এই সবই হচ্ছে আমার মায়ের, আমার বাবার কিছুই নেই। আমার বাবা মাস শেষে যে পরিমাণের ইনকাম করে তা সবই নিয়ে আমার মায়ের কাছে দেয়, এবং আমার মাই আমাদের গোটা পরিবার চালায়, আমার আব্বার কাছে তো কিছুই নেই। আমি এই প্রথম জানতে পারলাম যে যে বাড়িটা তারা থাকতেছে ওই বাড়িটা মানে ইয়ের নামে, মানে বাড়িটা হচ্ছে ম্যাডামের নামে, ম্যাডামেরই বাড়ি, বসের আসলেই না। তখন আমি বললাম যে তাহলে তুমি তোমার আম্মার কাছ থেকে নিয়ে দাও। ও বলো ও মাই গড, আমার আম্মা যেই কঠিন, আমার আব্বা অনেকটা নরম, অনেকটা ভালো মনের মানুষ, কিন্তু আমার আম্মা অনেক হার্ড। আমার আম্মা যদি কোনো দিন জানতে পারে যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, তাই তোমাকে বাসা থেকে বের করে দিবে আর আমাকেও মেরে ফেলবে। আমার আম্মা খুব ডেয়ারিং মানুষ, আমি আমার আম্মাকে বুঝাতে পারবো না। আমার আম্মাকে বলো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, তোমাকে অপেক্ষা করতে হবে। তো এই কথাগুলো আমাকে অপেক্ষা রেখে দিছে। ওই শুধু শারীরিক সম্পর্কটাই হইতেছে, আমি স্বামী হিসেবে কোথাও প্রমাণিতও নয়, এবং কোনো জায়গায় ওর সঙ্গে আমার তেমন কিছু হচ্ছেও না। সব কিছু মিলিয়ে তখন মনটা আমার ভাই মানে ভীষণ রকমের খারাপ হয়ে গেল। এইভাবে কতদিন চলতে পারে বলেন? একটা মানুষের ইমোশন, প্রেম, ভালোবাসা, আমার এই সব কিছু নিয়েই তো মনে হয় জুয়া খেলা হইতেছে, আমার এই সব কিছু নিয়ে মনে হয় নাটক, ড্রামার, সিনেমা হইতেছে। আমার সঙ্গে কেন এরকমটা হইতেছে? মানে আমি তখন নিজের মনকে আর বুঝাইতে পারতেছিলাম না। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে এসে তখন ভীষণ রকমের খারাপ লাগতে শুরু হলো, ভীষণ রকমের খারাপ লাগতে শুরু হলো যে ও আমার সঙ্গে এরকমটা করতেছে। তো এবার আমি আস্তে আস্তে করি, তো ওই ম্যাডামের যেই মানে স্মৃতির যে মা ছিল, ম্যাডামের নাম হচ্ছে শম্পা ম্যাডাম। তো শম্পা ম্যাডামকে আমি মাঝে মাঝে এখানে সেখানে নিয়ে যেতাম। আমি আস্তে আস্তে কথা বলতাম যে ম্যাডামের সঙ্গে একটু একটু করে ফ্রি হইতাম, যে অন্তত ম্যাডামের সঙ্গে যদি ফ্রি হতে পারি তাহলে আমি স্মৃতির বিষয়টা ম্যাডামকে জানাই দিব। মানে আমার পরিকল্পনা হচ্ছে এরকম আর কি, আমি বসকে না বলে আমি ম্যাডামকেই বলবো, মানে আমার টার্গেট হচ্ছে এটা। ও আমাকে যেটা বললো যে ওর বাবা অনেকটা নরম কিন্তু ওর মা অনেকটা গরম, কিন্তু আমি দেখলাম যে উল্টা, ওর মা অনেকটা নরম, ওর বাবা অনেকটা গরম। হয়তো ওর সাথে একরকম, আমার সাথে আরেক রকম, ওরকমটা হতে পারে। যেহেতু শম্পা ম্যাডাম আমার সাথে অনেকটা ফ্রি, আমার সাথে অনেকটা ক্লোজ, এবং সব বিষয় নিয়ে উনি আমার সঙ্গে কথা বলে, আলাপ করে, আলোচনা করে, আমি তখন ভাবলাম যে তাহলে আমি শম্পা ম্যাডামকে আমি তখন জানাবো স্মৃতির বিষয়টা, আমি ম্যাডামের সঙ্গে মিশি। এবার যখন ভাই আমি ম্যাডামের সঙ্গে মিশতে শুরু করলাম, এক কথায়, দুই কথায়, তিন কথায় ম্যাডামের সঙ্গে মিশতেছি, ক্লোজ হইতেছি, এমন করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে ম্যাডাম নিজেই অনেকটা দুঃখী একটা মানুষ। মানে দুঃখী একটা মানুষ বলতে, আমি যে বসকে, মানে আমার যে বসকে আমি খুবই ধার্মিক মনে করতাম, নামাজ কালাম পড়া একটা লোক মনে করতাম, এবং আমি ম্যাডামের মানে শম্পা ম্যাডামের কাছ থেকে যেটা শুনতে পেরেছি, শোনার পরে আমার মনে হয় যে আমার মাথায় আসমানটা ভেঙে পড়ছে। আমি জানতে পারি যেই লোকটাকে আমি এতটাই ভালো মনে করি, সেই লোকটা আসলেই মানে কতটুকু ভালো তা আল্লাহই ভালো জানে, তার আরেকটা সংসার আছে, সে আরেকটা বিয়ে করছে। কিন্তু এই কথাটা কোনোদিনও স্মৃতি আমাকে বলে নাই। মানে এত বছর ধরে স্মৃতির সাথে আমার সম্পর্ক, আমি স্মৃতিকে বিয়ে করলাম, একসঙ্গে থাকলাম, স্মৃতি আমাকে খোনাক করেও বলে না যে তার বাবা আরেকটা বিয়ে করছে এবং তার বাবার আরেকটা সংসার আছে, তার আরেকটা সৎমা আছে। আমি যখন শম্পা ম্যাডামের সঙ্গে ফ্রি হলাম, তখন এই শম্পা ম্যাডাম আমাকে বিষয়টা জানাইলো যে এই ঘটনা, ওর বাবা তো আরেকটা বিয়ে করছে। তো আমার কাছে খুব একটা আসে না, আমার সঙ্গে কোনো সম্পর্কও নাই, আমার দুইটা মেয়ে হয়েছে, এই দুইটা মেয়ে কেমনে হয়েছে আল্লাহই জানে। আমি ওর কাছ থেকে কখনো স্বামীর ভালোবাসা পাই নাই, ও আমাকে কোনোদিন স্বামীর ভালোবাসা দেয় নাই। ও সবসময় আমাকে অবহেলা করতো, আমাকে অনাজ্ঞা করতো, কোনো সময় আমাকে কোনো জিনিসের প্রতি ও কোনো মূল্যায়ন করে নাই। আমি ওর কাছে সবসময় চিরা কাগজের মতো ছিলাম। মানে বধ সম্বন্ধে হাজারটা অভিযোগ তখন ম্যাডাম আমার কাছে দায়ের করায়। তো ম্যাডাম যখন এই অভিযোগগুলো একের পর এক আমার কাছে অভিযোগগুলো দিতেছে, আমি তখন চিন্তা করলাম, আরে ম্যাডাম তো আমার থেকেও বেশি কষ্টে আছে, তা আমার কষ্টের কথা আমি আর কি বলবো। এরকম করতে করতে ম্যাডাম আমার একদিন হঠাৎ করে বলতেছে যে আজিজ, কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি, তুমি কথাটা কাউরে জানাও না, স্মৃতিরও জানাও না, স্মৃতির বাবারাও জানাও না। মানে আসলে কিভাবে বলবো তোমাকে, তুমি তো আমাদের বাসার ড্রাইভার, আর তাও তোমাকে বলি বিকজ তোমার সাথে আমি লাস্ট কয়েকটা দিনে খুব বেশি ক্লোজ হয়ে গেছি, অনেকটা ফ্রি হয়ে গেছি। সেই ফ্রিয়ের দৃষ্টিকোণ থেকে বলি, যদি এরকম হয় যে কোথাও ভালো একটা ছেলে পাওয়া যায়, মানে বিয়ে করছে, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা আছে, তাতে আমার সমস্যা নাই, মোটামুটি দেখতে শুনতে ভালো এবং খুবই ভালো চরিত্রবানের কোনো নামাজি কালামি যদি ভালো একটা ছেলে পাওয়া যায়, তাহলে তুমি যদি আমাকে জানাও, আমি ওই লোকটাকে বিয়ে করব। মানে এই কথা আমাকে শম্পা ম্যাডাম বলতেছে, মানে স্মৃতির আম্মা। পরে আমি বললাম যে ম্যাডাম এটা আপনি কী বলেন, আপনার একটা মেয়ে, দুইটা মেয়ে আছে এত বড় বড়, তাদেরও বিয়ে শাদী হইলো,
উনি আমাকে বলতেছে, দেখো আমি কোনোদিন আমার হাজব্যান্ডের কাছ থেকে ওই শারীরিক শান্তিটা পাই নাই, এবং উনি কোনোদিন আমাকে ওভাবে আমাকে স্ত্রীর মর্যাদাটা কোনোভাবেই দেয় নাই। উনি সবসময় আমাকে অবহেলা করে গেছে, আমাকে ঘৃণাই করে গেছে। তো দেখো আসলে আমি যদি এরকম একটা পাই তাহলে আমি ওনাকে ওনার বাসায় আমি থাকবো না, ওনাকে প্রয়োজনে বাসা থেকে আমি বের করে দিব, এরকম করে আমাকে বলতেছে। তখন আমি মানে বললাম যে তাহলে তো আলহামদুলিল্লাহ, উনি তো তাইলে দেখি যে এরকম ছেলে খুঁজতেছে, যেহেতু আমি এখানে লাইনটা মারি, যেহেতু স্মৃতির সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটা তো কোনো ডকুমেন্ট স্মৃতি রাখে নাই এবং স্মৃতি এটা কাউকে বলেও নাই, তাহলে আমি দেখি যে আমি শম্পা ম্যাডামের সঙ্গে কোনো একটা সম্পর্কে জড়াতে পারি কি না, তাহলে আমি শম্পা ম্যাডামকে বিয়ে করে ফেলবো। মানে এইরকম একটা পরিকল্পনা আমি তখন করতেছি, করে আমি স্মৃতির কোনো কিছু বুঝতে দিই না। আস্তে আস্তে করে শম্পা ম্যাডামের সাথে এখানে যাই সেখানে যাই, আমি ম্যাডামকে জিজ্ঞেস করি যে ম্যাডাম আপনি কেমন ছেলে পছন্দ করেন, ছেলে দেখতে কেমন হবে এবং তার আচার আচরণ কেমন হবে, তার লুকিং কেমন হবে, সে হাইট কেমন হবে, স্বাস্থ্য কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি তখন ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলি। তো কথাবার্তা বলতেছি, ম্যাডাম আমাকে বলতেছে যে ছেলে এরকম হলে ভালো হয়, ওরকম হলে ভালো হয়, আমাকে বিভিন্ন ধরনের উদাহরণগুলো তিনি আমাকে দিতেছে যে এই আমি তখন তার কাছ থেকে শুনতেছি। এই করতে করতে একদিন আমি হঠাৎ করে বলে ফেললাম যে ম্যাডাম আপনি যদি কিছু না মনে করেন, আমি মানে আপনাকে একটা কথা বলি, আপনি যেরকম খুঁজতেছেন এরকম কি আমার মাঝে নাই, এমন করেই বলি। বলার পর আমারে বলতেছে যে কি বলো আজিজ। আমি বললাম জি ম্যাডাম, আপনি বলতেছেন গরিব হইলেও হবে, ভিক্ষুক হইলেও হবে, এবং যত গরিবে হোক কোনো সমস্যা নাই। তো ম্যাডাম আমি তো অতটাই গরিব না, আর মোটামুটি আমি তো আপনি যেরকম বলতেছেন আমি আমি হিসাব করে আমি তার থেকে অনেক ভালো, কারণ আমি বিয়ে করি না, আমার কোনো বউ নেই। পরে আমার বলে তোমার সঙ্গে তো আমার বয়সের যায় না। আমি বললাম এটা ঠিক আছে, আমার সঙ্গে আপনার বয়সে যায় না, কিন্তু আমার লাইফে অনেক কষ্ট আছে। এরকম করে আমি বানিয়ে চানিয়ে ওনার কাছে অনেকগুলো আমার প্রতি সিম্প্রিতি আনার জন্য, ইমোশন বাড়ানোর জন্য অনেকগুলো মিথ্যা বয়ান আমি ওনাকে দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে উনি দেখলাম মোটামুটি আমার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে, আমার উপর প্রায় অনেকটা দুর্বল হয়ে গেছে, এবং দুর্বল হয়ে আমাকে বলতেছে যে আজিজ তুমি কি বিষয়টা সত্যিই বলতেছো যে তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি আছো? আমি বললাম জি ম্যাডাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এবং পরে বলে কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, আমি তোমাকে বিয়ে করলে কিন্তু এখানে থাকতে পারবো না, কারণ মানে আমাদের স্মৃতির যে বাবা উনি খুবই ডিয়ারিং মানুষ, উনি তোমাকে মেরেও ফেলবে, কারণ ওনাকে হয়তো তুমি মুখে দাড়ি দেখলা, মাথায় টুপি দেখলা, গায়ে পাঞ্জাবি দেখলা, কিন্তু উনি বিতর্কতভাবে অতটা ভালো মানুষ নয়, কিন্তু ওই তোমার অনেক বড় ক্ষতি করে ফেলবে, ইভেন তোমাকে মেরেও ফেলতে পারে, যার কারণে যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে তোমার সঙ্গে চিটংয়ের বাইরে কোথাও চলে যেতে হবে। আমি বললাম ম্যাডাম সমস্যা নাই, তো আমরা চিটংয়ের বাইরে কোথাও চলে যাই, আপনি যদি বলেন তাহলে আমরা কক্সবাজারের দিকে চলে যাই, আমরা এখানে না থাকি, আমরা কক্সবাজার চলে যাই, ওখানে গিয়ে আমরা থাকি, তাতে তো কোনো সমস্যা নেই। ম্যাডাম আমাকে বললো ঠিক আছে, তাইলে তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে এটা করা যায়, চলো। আমি বললাম ঠিক আছে। এরকম করে আমরা একটা দিন তারিখ ঠিক করলাম। এরই মাঝে ম্যাডামও তার কাপড় চোপড় সব কিছু গোছাইলো। আমার বললো স্মৃতির কিছু বইলো না, স্মৃতি আর স্মৃতির আব্বা কিন্তু এক, ওরে কোনো কিছু বলা যাবে না। আমি বললাম যে ঠিক আছে, আমি স্মৃতিকে কিছু জানাবো না, আপনি ঠিকঠাক করেন। সব কিছু ঠিকঠাক হলো। একদিন রাতের বেলায় আমরা দুজনে প্ল্যানিং করে গাড়িটারে বাসায় রাইখা আমি আর শম্পা ম্যাডাম তখন এই বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং যখন আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম তখন আমি আমার মোবাইল ফোনটা বন্ধ করে ফেললাম, মানে মোবাইল ফোনের সুইচ অফ করে দিলাম, মোবাইল ফোন আর দরকার নেই। এবং উনি আমার বয়সে অনেক সিনিয়র, অনেক বেশি সিনিয়র, তো তারপরেও আমি শুধুমাত্র সম্পত্তির লোভে ওনাকে ভালোবাসছিলাম, এবং ওনার কাছ থেকে সম্পত্তি পাবো, ওনার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু মিলে আমি বড়লোক হয়ে যাব, এই চিন্তা ভাবনা করে আমি তখন ওনার সাথে পালাই। এবং পালিয়ে আমি কক্সবাজার ওনার সঙ্গে প্রায় 3 মাসের মতো একটা বাসা ভাড়া করি। এই 3 মাস আমি ওখানে থাকি। তো খরচ বরচ টাকা পয়সা সবই কিন্তু উনি দিতেছে, বাজার সাজার, বাসা ভাড়া এবং সব কিছু ওনার মাধ্যমে হচ্ছে, উনিই টাকা দিচ্ছে এবং আমি ওনার টাকাই খরচ করে ওনাকে নিয়ে খুব আরামায়েশে আনন্দ ফুর্তির মাঝে আছি, খুব ভালোভাবে আছি। এবং দুজনের মাঝে প্রচণ্ড রকমের প্রেম, ভালোবাসা, রোমান্স সব কিছুই হচ্ছে, এবং উনিও আমাকে খুব বেশি ভালোবাসে। এবং এরকম করতে করতে প্রায় 3 থেকে 4 মাস আমরা কক্সবাজার থাকার পর আমি বলি ম্যাডাম আপনি তো এখন একটা কাজ করতে পারেন, আমরা এখন চিটংয়ে চলে যাই, কারণ আমরা এখন এখানে কেন থাকবো, এখানে তো আর আমাদের থাকার কোনো প্রয়োজন নাই, আমরা চিটংয়ে চলে যাই এবং আপনি চিটংয়ে গিয়ে বসকে বের করে দিবেন। উনি আমাকে বলে বের করে দিব মানে কি বের করে দিব, ও তো তোমাকে পাইলে মেরে ফেলবে। আমি বললাম আরে আমারে ফাইলে মারবে কেমনে, ওর তো এখন ক্ষমতা হচ্ছে, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছুই যদি আপনি নিয়ে নেন তাহলে তো ম্যাডাম আর কোনো সমস্যা নাই। পরে আমাকে বলে ওর বাড়ি গাড়ি, ওর টাকা পয়সা এসব আমি নিব কেমন করে। আমি বললাম আরে কেমন করে নেবেন মানে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সয় সম্পত্তি, তা ও কি আপনার এগুলো দখল করতে পারবে? আপনি তোকে ডিভোর্স করেই দিবেন, ডিভোর্স করে বের করে দেন। পরে বলে ওকে বের করবো কী করে, কারণ সবই তো ওর, আমার তো কিছু না। আমি বললাম মানি সব ওর, মানি এটা কি বললেন? পরে বলে হ্যাঁ বাড়ি তো ওরই, সবই তো ওর, আমার তো কিছুই না। আমি বললাম মানে যে বাড়িতে আপনারা থাকতেন এই বাড়ির মালিক আপনি না? বলে না আমি কেন বাড়ির মালিক হব, তোমার বাড়ির মালিক এই তোমার স্যার, আমি কেন হব, আমি তো বাড়ির মালিক না। আমি বললাম আপনি যে বললেন আপনি ওনাকে ঘর থেকে বের করে দিবেন,
উনি বলেন, না আমি এভাবে বলি না। আমি বলছি আমিও ওনার ঘর থেকে বেরিয়ে যাব। আমি বললাম, ম্যাডাম আমি তো জানতাম যে মানে যে বাড়িটা আপনি মানে থাকতেছেন, এই বাড়িটা মানে আপনার বাড়ি, আপনার নামে। আপনার মেয়েও তো আমাকে সেটা বললো। বলে, না না না, আমার মেয়ে বলবে কেন? আমার বাড়ি না এটা ভাই, আমার বাড়ি হতে যাবে কেন? এটা ওর বাড়ি। তখন আমি মনে করলাম যে ম্যাডাম সম্ভবত আমার সঙ্গে মিথ্যা বলতেছে। মানে আমার সঙ্গে মিথ্যা বলতেছে যে উনি আমাকে বাড়ি লিখে দিবে, বা আমি হয়তো লোভে পড়ে যাব, ওনার সম্পত্তির লোভে হয়ে যাবে, যেরকম ওনার মেয়ে চাইছিল। এরকমভাবে মনে হয় শম্পা ম্যাডাম আমার সাথে চিটিং করতেছে। উনি মনে হয় আমাকে ধোঁকা দিতেছে, মানে আমার সঙ্গে চিটিং করতেছে। উনিও মনে হয় একই কাহিনী আমার সঙ্গে করতেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু শম্পা ম্যাডামের সঙ্গেও গোপনে গোপনে স্বামী স্ত্রীর সম্পর্ক করে যাইতাম বিয়ের আগ থেকেই। ওই স্মৃতির সঙ্গে আমার সম্পর্ক থাকা অবস্থার পরেও কিন্তু এটাও কিন্তু আমি তখন করতাম। যাই হোক, এরপরে যেটা হইলো যে আমি যখন শুনলাম যে এমন এমন ঘটনা, উনি সব কিছুই ধরেন আপনার দিয়ে দিছে, মানে দিয়ে দিছে বলতে ওনার কিছুই নেই। আমি তখন বিশ্বাস করলাম না যে না, উনি মিথ্যা বলতেছে, আমার নামে লিখে দিতে হবে বা আমাকে সম্পদ দিতে হবে, এই জন্য মনে হয় উনি গোপনে গোপনে মিথ্যা কথা বলতেছে। আমি তখন এটা জাস্টিফাই করতে শুরু করলাম যে না, আমাকে এটা জাস্টিফাই করতেই হবে যে আদৌ এই সম্পত্তি ওনার নাকি ওনার মানে হাজব্যান্ডের, এটা কি। পরে আমি মৌজা দেখে, দাগ নাম্বার দেখে এগুলো আমি জাস্টিফাই করতে শুরু করলাম। মাসখানেকের ভিতরে আমি তথ্য বের করে ফেললাম এবং আমি দেখলাম যে আসলেই সত্যি ম্যাডামের নামে ম্যাডামের কোনো কিছুই নেই, এই সমস্ত কিছু হচ্ছে ম্যাডামের হাজব্যান্ডের নামে। আমি তখন কি করলাম, মায়ের বয়সের থেকে আরও বেশি বয়স্ক এক মহিলার বিয়ে করে ফেললাম। আমার তো সবই শেষ। আমি তখন মনে হলো যে আমি মরে যাবো, আল্লাহ আমি এটা কী করছি। যেই লোভে পরে আমি ওনাকে বিয়ে করলাম, সেটা তো পুরোই ধোঁকা। আমি তো ওনার কাছ থেকে কিছুই পাইলাম না, এই সবই তো আমাকে ধোঁকা দিল। আমি তো আসলে প্রতারণার সামিল হয়ে গেলাম। আমার সঙ্গে তো তারা প্রতারণা করলো, চিটিং করলো। না না না, এখন আমি কী করবো? মানে আমি তখন আর বুঝে উঠতে পারতেছিলাম না যে ওই সময়টাতে আমার কী করা উচিত। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি, এবং ভেঙে পড়ার পর আমি চিন্তা করছি যে আমি এখানে আর থাকবোই না। তো এরকম করে ম্যাডামের টাকা পয়সাগুলো অনেকটা খরচ করলাম, টাকা পয়সা খাইলাম। খাওয়ার পরে একদিন আমি ম্যাডামকে কোনো কিছু না বলে ওখান থেকে আমি তখন পালিয়ে চলে যাই। মানে সেখান থেকে আমি ম্যাডামকে ওইখানে রাইখে আমি তখন চিটংয়ে পালাইয়া যাই, এবং চিটংয়ে পালিয়ে আমি তখন ম্যাডামকে ছেড়ে দিয়ে আমি তখন একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। আরেকটা কোম্পানিতে চাকরি নিয়েছি, চিটংয়ে যাই, এবং চাকরি নেওয়ার পরে আস্তে আস্তে করে আমি তখন আমার পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করলাম। আমার বড় ভাইয়ের সঙ্গে, আমার বড় বোনের সঙ্গে যোগাযোগ করতেছি, এবং তারা তখন আমাকে সাদরে তাদের ফ্যামিলিতে নেওয়ার চেষ্টা করতেছে। আমার বোন, আমার ভাই, যেহেতু আমি তাদেরই রক্ত, তারা আমাকে আস্তে আস্তে করে বাড়িতে টানতেছে। তো যখন টানতেছে আমি চিন্তা করলাম পরিবারে চলে যাব, কি ওখানে একটা বিয়ে শাদী করবো এবং নিজের মতো করে একটা সংসার তৈরি করব। মানুষের লোভে পড়ে, মানুষের সম্পত্তির লোভে পড়ে আমি যেভাবে নিজের জীবনটাকে নষ্ট করলাম, যেভাবে টাকা 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 করে আমি নিজের জীবনটাকে শেষ করলাম, এইটা আর করা যাবে না। এখন আমি যেভাবেই হোক একটা ফ্যামিলিতে গিয়ে একটা বিয়ে শাদী করে একটা সংসার করব। এই চিন্তা ভাবনা করে আমি তখন আমার মানে ইয়েতে চলে গেলাম, আমার পরিবারে চলে গেলাম। তো শম্পা ম্যাডামের কী হইলো না হইলো, উনি কি ওনার ফ্যামিলিতে আসছে না আসে না, এসব কিন্তু কিছুই আর আমি জানি না। এই সমস্ত কিছু আমি জানি না, এবং আমার পরিবার তখন আমার জন্য মেয়ে খুঁজতেছে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে। এইরকম খোঁজাখুঁজি করতে 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 একটা পর্যায়ে আমার জন্য একটা মেয়ে তারা ঠিক করলো। মেয়েটাও দেখতে শুনতে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, সব দিক থেকে মেয়েটা ঠিক আছে, এবং এই মেয়েটাকে তখন আমাকে বিয়ে করাবে। পরিবার থেকে তখন কথাবার্তা হইলো। মেয়েটা আপনার গার্মেন্টসে চাকরি করতো, গার্মেন্টসে চাকরি করলো। মেয়ের আব্বা আবার জমিদার, মানে বাড়ি টাড়ি আছে ওদের, মানে বাড়ি বলতে বস্তিতে বাড়ি আছে আর কি। পরে আমার সঙ্গে ওই মেয়েটা তখন বিয়ে হলো। আমি তখন ওর সঙ্গে সংসার করতেছি, ভালোভাবেই চলতেছি। মানে এভাবে আমার সংসার জীবন প্রায় আপনার 7 মাসের মতো কাটলো, এবং 7 মাসের মাথায় আমার ওয়াইফ তখন গর্ভবতী হলো। তা আমার ওয়াইফ যখন গর্ভবতী হলো, তখন চিটংয়ের বাইজিদ মাজারে আমি তখন সিন্নি দিয়েছিলাম, মানে মাজারে সিন্নি দিয়েছিলাম, আমার ওয়াইফের পেটে বাচ্চা আসছে। তো মাজারে সিন্নি যেদিন আমি দিয়েছিলাম, ওই দিন মাজারে সিন্নি দিয়ে আসার সময় আমার হঠাৎ করে ম্যাডামের বড় মেয়ে স্মৃতির সঙ্গে দেখা, এবং স্মৃতির সঙ্গে দেখা, স্মৃতি আমার দিকে তাকায় আছে। তো ওর সঙ্গে আরেকটা ছেলে দাঁড়ায় আছে। আমি ওর দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে হয়তো আমাকে মারবে, বা যেহেতু আমাকে দেখে ফেলছে আমাকে হয়তো মেরে ফেলতে পারে, বা আমাকে হয়তো মারবে, এরকম কিছু একটা মনে করছিলাম। এরকম কিছু একটা মনে করে আমি তখন এখান থেকে মানে পালিয়ে যাব, মানে পালাইয়া যাবো এমন একটা পরিকল্পনা করে মানে দৌড় দেওয়া হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে স্কিপ করে চলে আসছি। গেটের কাছে আসার পরে চিন্তা করলাম, ম্যাডাম চাইলে তো আমাকে ডাকতে পারতো, আমাকে ধরতেও পারতো, বা তার সঙ্গে একটা ছেলে দাঁড়িয়েছিল, ওই ছেলেটাকে বললো তো ছেলেটা আমাকে ধরতো। কিন্তু আমার সঙ্গে তুমি আসলে মনে হয় কোনো ধরার প্ল্যানিং নেই। এরপরে আমি আবারও ভিতরে ঢুকছি। ঢোকার পরে আমি আবারও কাজ টাজ করতেছি, মানুষকে মানে দিতেছি, তবরক দিতেছি। দেখলাম যে উনি আমার দিকে তাকায় আছে। তাকায় থাকার পরে উনি আমাকে ডাকে না। তো উনি যখন আমাকে ডাকে না, আমি আস্তে আস্তে করে ওনার কাছে গেছি। কাছে যেয়ে দাঁড়াইছি, দাঁড়াইয়া বললাম, ভালো আছো? কিছু বলে না। আমি বললাম, স্মৃতি ভালো আছো? পরে বলে, হ্যাঁ। কি বলবো তোমাকে, আব্বু? এমন করেই বলতেছে। আমি বললাম যে
দেখো আমার ভুল হয়ে গেছে। ওর বলে কেন ভুল হয়েছে কেন? আমি বললাম মানে ভুল হয়েছে কেন তা তো আমি জানি না, তবে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি বিয়ে করছি, আজকে আমার ছেলে আমার ওয়াইফের গর্ভে সন্তান আসছে, আমি খবর পাইছি, পাইয়া আমি মসজিদে মানে মাজারে সিন্নি দেওয়ার জন্য আসছিলাম। পরে আমাকে বলতেছে তার মানে বিয়েও করে ফেলছো? আমি বললাম জি বিয়ে করে ফেলছে। ও বলে হাই রে চিটার, আমি তো যে বিয়েও করি নাই, আমি শুধু তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম আমার জন্য অপেক্ষা করতেছো মানে কেন আমার জন্য অপেক্ষা করতেছো? পরে বলে তুমি আমার মাকে নিয়ে পালাইছো, এত আমি তোমারে ভুলে যাই নাই, আমি তারপরেও তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আমি জানি আমার মা খারাপ, আমার মা চিটিং, আমার মা খারাপ, আমার মা চিটিংগিরি করছে, কিন্তু তুমি কিছু করো নাই, আমি তারপরেও তোমার বিশ্বাস করতাম। আমার বাবা আমার মাকে ডিভোর্স করে দিছে। আমি বললাম তুমি না বললা যে তোমার আম্মার নামে সমস্ত সয় সম্পত্তি? ও আমাকে বলো ও তাই বলে কি তুমি আমার মাকে নিয়ে পালাইছিলা? আমি বললাম না না না, আমি তোমাকে বললাম যে তোমার আব্বা যদি ডিভোর্স করেই দেয় তাহলে তোমার আব্বাই না সব কিছু হারাইছে, তোমার মায়ের তো কিছু না। বলে না তুমি আমার কাছে টাকা পয়সা চাইছিলে আব্বার কাছ থেকে নিয়ে দেওয়ার জন্য, যেহেতু তুমি দেখেছো আমার আব্বার সঙ্গে আমার সম্পর্কটা ভালো, আমার মায়ের সঙ্গে সম্পর্কটা খারাপ, এই জন্য আমি বুদ্ধি খাটিয়ে বললাম যে সম্পত্তি তো আমার মায়ের নামে, আমার বাপের নামে না, শুধু তোমার কাছ থেকে সেভ করার জন্য। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি ভালো আছো, তোমার তো সব কিছু ঠিক আছে। ও বলে না আমি তো বিয়ে করি নাই, আমি এখনও বিয়ে করি নাই, আমি এখনও ওই আগের মতোই আছি, আচ্ছা তোমার নাম্বারটা আমাকে একটু দিবা? তো আমি চিন্তা করলাম নাম্বার দিলে সমস্যা কি, পরে আমি আমার ফোন নাম্বারটা ওকে দিলাম। আমার ফোন নাম্বারটা দেওয়ার পরে ও আমার ফোন নাম্বারটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো মাঝে মাঝে আমাকে ফোন দিত, বাসায় থাকলে আজিজ কী করো? আমি বললাম আমি তো ওয়াইফের সঙ্গে আসি, বলে একটু আসো। তো আমি দেখা করতাম, পরে আমাকে গিফট দিত, রেস্টুরেন্টে খাওয়াইতো, মোটামুটি খুবই একটা ভালো সম্পর্কের দিকে চলে গেছে। তো এইভাবে প্রায় আরও আপনার 15-20 দিনের মতো কাটছে। 15-20 দিন পরে আমার একদিন বলতেছে আজিজ আসলে তুমি তো বিয়ে করছো, বউ নিয়ে সুখেই আসো, আজকে এতগুলো বছর আমি তো আর বিয়েও করলাম না, সংসারও করলাম না, আমি সেম আগের মতো আমার জীবনটা কাটাইতেছি। তো আজিজ যদি কিছু না মনে করো, আমি তোমার সঙ্গে অন্তত একটা নাইট স্টে করতে চাই। পরে আমি চিন্তা করলাম যে ওনার সঙ্গে তো আমার আগেই অনেক ধরনের সম্পর্ক হয়েছে, তো একটা রাত ওনার সঙ্গে থাকলে কি এমন সমস্যা? আর আমার নিজের ভিতরেও তখন ওই খারাপ চাহিদাটা কাজ করছিল, এবং সেটার বশবর্তী হয়ে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি। পরে ওনার ওই কুপ্রস্তাবে আর কি, মানে খারাপ প্রস্তাবে আমি তখন রাজি হলাম। রাজি হওয়ার পরেই উনি একটা আবাসিক হোটেলের ডেট আমাকে দিল। আমি সেই হোটেলে না গিয়ে আমি একটা হোটেলের ডেট দিলাম। তো আমি যে হোটেলের ডেট দিলাম ওই হোটেলে উনি তখন আসছে রাতের বেলায়। আসার পরে উনি আর আমি একসঙ্গে রাতের বেলায় ছিলাম। আমার ওয়াইফকে আমি আরেকটা বুঝে মানে কোনো রকমে ম্যানেজ করছি, তখন আমার ওয়াইফের পেটে বাচ্চা। পরে আমি আসছি, আসার পরে ম্যাডামের সঙ্গে ওয়ান নাইট স্টে করলাম। স্টে করার পরে মানে সে রাতে একটা ঘটনা ঘটছে, রাতে তার সাথেই ছিলাম, কিন্তু আমার কেন জানি আমার হঠাৎ কী হয়েছে আমি জানি না, আমার ঘুম ভাঙছে পরের দিন প্রায় দুপুর 2টায়, এবং 2টায় ঘুম ভাঙিয়ে দেখছি ম্যাডাম বসে আছে, বসে বসে স্মোক করতেছে, মানে সিগারেট খাইতেছে। পরে আমি বললাম যে কী ব্যাপার, আমার এত লম্বা ঘুম হলো কেন? পরে বলে হ্যাঁ রাতে তো অনেক টায়ার্ড ছিল, এই জন্য ঘুম বেশি আসছে। তখন শরীরটা খুব ব্যথা করতেছিলাম, আমি তখন আসলে বুঝতেছিলাম না যে ব্যথা কেন করতেছে। পরে আমি ওখান থেকে আমার বাসায় আসছে, বাসায় আসার পরে এসে ঘুম দিছি, আমি একটানা আপনার 14 ঘন্টা ঘুমাইছি, এবং 14 ঘন্টা ঘুমানোর পরে আমার পুরো শরীরটা একদম ফুলে গেছে, মানে গাল টাল মানে পুরো মুখ টুক সব ফুলে গেছে, মানে অনেকটা রুগীর মতো আমার অবস্থা হয়ে গেছে। পরে আমার ওয়াইফকে আমি বললাম যে আমার এরকম লাগতেছে কেন? আমাকে বলে তাহলে তুমি ডাক্তার দেখাও। দেন আমি তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, এবং ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করলো, বললো যে পরের দিন রিপোর্ট দিবে। তো এরপরের দিন রিপোর্টের জন্য গেছি, রিপোর্টের জন্য যাওয়ার পরে ডাক্তার আমাকে রিপোর্ট দিল, দিয়ে বলে যে আপনার রক্তে কিছু সমস্যা পাওয়া গেছে, বাট এটা প্রবলেম নাই, ঠিক হয়ে যাবে, আপনি মেডিসিন খান। উনি মেডিসিন দিলে আমি মেডিসিনগুলো খাইতেছি, এবং মেডিসিনগুলো খাইতে খাইতে যেটা হলো আমার শরীরে বড় বড় বিষ ফোড়ার মতো হয়ে গেছে, মানে শরীরে এরকম থাপ্পা ফোড়ার মতো হয়ে যাচ্ছে, আমি খুবই অসুস্থ, মানে জ্বরে ভুগতেছি। তা এরকমটা কেন হইতেছে, মানে আমি মানুষ থেকে মনে হয় যেন পশু রূপ ধারণ করতেছি, গায়ের মধ্যে বড় বড় পশম উঠে যাইতেছে, এবং এক ধরনের এরকম থাপ গায়ে পড়ে যাইতেছে। তো চিন্তা করলাম কি এরকমটা কেন হইতেছে। আমি পুনরায় আবারও ডাক্তারের কাছে গেলাম পরে ডাক্তার আমাকে বলতেছে আমি যেটা ধারণা করছিলাম এটা তো তারও অনেক উপরে দেখতেছি, আপনি একটা কাজ করেন, আপনি অন্য একটা ডাক্তারের কাছে যান, আমি আপনাকে অন্য একটা ডাক্তারের কাছে পাঠাচ্ছি। সেখান থেকে উনি আমাকে অন্য আরেকটা ডাক্তারের কাছে পাঠায়, আমি সেই ডাক্তারের কাছে যাই, এবং সেই ডাক্তারের কাছে গেলে পরে ওই ডাক্তার অনেক রিপোর্ট করে আমাকে বলে মেডিকেল বোর্ড বসাবো, এবং বোর্ডের মাধ্যমে আপনাকে জানাবো, বোর্ড বসায় এই করে সেই করে, এবং ইতিমধ্যে আমার পুরো শরীরে আপনার এরকম থোপ পড়ে গেছে, মানে গাছের ভিতরে ফল ধরে থাকলে যেরকম হয় এরকম ফলের মতো করে আমার শরীরের মাংসগুলো আস্তে আস্তে করে ঝুলে পড়তেছে, এবং আমি মানে মানুষ থেকে মনে হয় অন্য কোনো পশুর চেহারা ধারণ করতেছি। ওই সময় আর আমার ওই স্মৃতি ম্যাডামের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, আমি অসুস্থ, আমার মোবাইল ফোন সব আমার ওয়াইফের কাছে, আমি মোবাইল ফোনও ধরি না। এভাবে প্রায় 3 মাস কাটার পরে আমার শরীরে মাংস পচা শুরু হয়েছে।
মাংস পড়া মানে পচা শুরু হয়েছে। তো আমি যতই ডাক্তার দেখাই, যতই কিছু করি, তারা আমার এই পরীক্ষা ওই পরীক্ষা এই সেই করে, মানে আমার ভাইয়ের কাছ থেকে ঋণ নিয়েছি, বোনের কাছ থেকে টাকা নিয়েছি। এরপরে আমার মা তো মারা গেল, আব্বা বয়স্ক মানুষ, আব্বার কাছ থেকেও টাকা টুকা নিলাম, চিকিৎসা করলাম, কিন্তু কোনোভাবে আমার কোনো কিছু ধরা পড়ে না। এখন শুধু একটা ডাক্তার আমাকে একদিন বলছিল যে আপনার ভিতরে মনে হয় কিছু একটা জিনিস পোস্ট করা হয়েছে যেটা বিষাক্ত। তো এখন আমার ভিতরে মানে বিষাক্ত জিনিস কীভাবে পোস্ট হবে বা কী হবে আমি তো জানি না। এবং আমার যেটা ধারণা যে স্মৃতি মনে হয় সিরাতে আমার সঙ্গে কিছু একটা করেছিল, এটা জানার জন্য আমি যখন স্মৃতির সঙ্গে যোগাযোগ করি, ও তখন নাম্বার সব কিছু বন্ধ করে দিস, মানে ইমনের সঙ্গে আর কোনো যোগাযোগই করতে পারি না। এবং লাস্ট পর্যন্ত আমার ছেলেটা হয়েছে, আমার একটা ছেলে হয়েছে আমার ওয়াইফের ঘরে। এবং আমার ছেলেটা হওয়ার পরে আমার ছেলেটাও মানে এক ধরনের প্রতিবন্ধী, মানে ও জন্মের পর থেকেও অন্ধ, মানে চোখে দেখতে পায় না, প্রতিবন্ধী হইল। এবং আমার শরীরের এই অবস্থা, পরে আমার ভাইয়েরা বোনেরা তারা আর আমারে তাদের পরিবারে রাখবে না, যে আমি এরকম অসুস্থ, আমার সন্তানের এই অবস্থা, আমার এই অবস্থা, তারা ওই পরিবারে আমাকে রাখবে না, আমাকে ওই পরিবার থেকে তখন বের করে দিছে। এবং পরিবার থেকে বের করে দেওয়ার পরে আমার ওয়াইফ তখন আর আমার সঙ্গে থাকবে না। আমার ওয়াইফ বলতেছে যে এরকম অবস্থার মধ্যে ও কেমনে থাকবে, ও তখন আমাকে ছেড়ে চলে গেছে। এই অন্ধ ছেলেটাকে রাইখে ও চলে গেছে, আরেকটা লোককেও বিয়ে করে ফেলছে। আমাদের বস্তিরে আরেকটা ছেলে আছে, ওর আবার মানে ভাঙারির স্ক্র্যাপের দোকান আছে, ওই ছেলেটাকেও বিয়ে করে ফেলছে, না আমাকে তালাক দিয়ে ডিভোর্স করে। এবং আমি তখন এই ছেলেটাকে নিয়ে কী করব, কোনো কাজও করতে পারি না, কোনো গাড়িও চালাইতে পারি না, মানে আমার শরীরের সঙ্গে কেউ থাকলেই মানে বিশ্রী গন্ধে থাকতে পারে না। শেষ পর্যন্ত শেষ আশ্রয় আমার হয়েছে মসজিদের সামনে বাটি নিয়ে ভিক্ষা করি। আমি মসজিদের সামনে বাটি নিয়ে ভিক্ষা করি, এরপরও ধরেন আমার সঙ্গে কোনো মানুষ থাকতে পারে না। অন্য ভিক্ষকরা যারা আছে তারা আমার মাইরা টাইরা এখান থেকে সরাই দেয়, যেখান থেকে সর, আমার এখানে রাখে না। আমি ভিক্ষা করতে গেলে আমি 2 টাকা ভিক্ষা পাই না, এবং যারা আমাকে ভিক্ষা দিতে আসবে তারাও মানে মুখে এরকম নাক দিয়ে রাখে। এখন আমার শরীরের প্রায় আপনার 30% মতো পচে গেছে, 30% পচে গেছে। এবং আপন ভাই, যে কোনো সময় হয়তো আমি মারা যেতে পারি। আমি আপনার গল্পগুলো শুনি, আমি ভিক্ষা করি, তার পাশাপাশি বাসায় গেলে আমার কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমি আপনার গল্পগুলো শুনি এবং সেখান থেকে আমার জীবনের এই দুঃখের কথাগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি পেশায় চট্টগ্রামের একজন ভিক্ষুক, আমি বিভিন্ন স্পেসে ভিক্ষা করি এবং আমি আপনাকে আমার ভিক্ষা লোকেশনগুলোও দিলাম যে কোন দিন আমি কোন জায়গায় ভিক্ষা করি। আপনি যদি বিশ্বাস না করেন আপনি সেখানে এসে আমাকে দেখেও যেতে পারেন। তো আমার আর মানে আমি জানি না আমার সঙ্গে কি হয়েছে, আমি আমার নিজের মাকে হত্যা করেছি এবং আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেল। পাপ তো আর আমি কম করি নাই। তো এখন আমি যেই পাপগুলো করেছি সেই পাপের মাসুল যে এভাবে আমাকে দিতে হবে, এটা আমার কখনো স্বপ্নেও চিন্তা ছিল না ভাই। আমি এটা কখনো স্বপ্নেও কল্পনা করি নাই যে আমার পাপের মাসুলগুলো আমাকে এভাবে দিতে হবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে, যারা আমার মতো পরকীয়ায় লিপ্ত আছো, যারা আমার মতো পাপে লিপ্ত আছো, যারা আমার মতো নিজের মানে বিভিন্ন ধরনের নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছ, তারা আমার গল্পটা শুনে আমার দিকে তাকিয়ে অন্তত ফিরে আসো ভাই। কারণ জীবন লাস্ট পর্যন্ত হয়তো তোমাকে আমার মতো করে দিতে পারে। আমার কষ্টের কথা হয়তো আমি আপনাকে বলতে পারবো না। এই কনকনে শীতের মধ্যে আমি দমে দমে আল্লাহকে শুধু একটা কথাই বলি, আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাহ তুমি মৃত্যু দাও। আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। আমার কাছে মনে হয় যদি আমার মরণ হয় তবেই হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করেছে, মানে দুনিয়ার কষ্ট থেকে আমাকে মুক্তি দিয়েছে। আমি প্রতিটা মুহূর্তে শুধু মরণ কামনা করি আর আমার অন্ধ ছেলেটাকে নিয়ে জীবন কাটাচ্ছি। যদি পারেন এই অন্ধ ভিক্ষুকের গল্পটা তুলে ধরবেন। আপনার জন্য দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আজিজ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পের শেষের দিকটা কিছুটা ভয়ানক হবে, সেটা আমি গল্প যখন আমি প্রথমে পড়েছিলাম তখন থেকে ধারণা করেছিলাম যে গল্পের শেষটা হয়তো কিছুটা খারাপ হতে পারে আজিজের জন্য, কারণ আজিজ যে পাপগুলো করেছে, কিন্তু তার পাপের শেষটা যে এতটা ভয়ানক হবে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। উনি আমাকে ভিডিও কল দিয়েছে এবং ভিডিও কলে আমি তাকে যতটুকু দেখলাম, ওনার সাথে থাকা তো দূরের কথা, ওনাকে ভিডিও কলে দেখে আমার আল্লাহ মাফ করুক, সেও তো মানুষ, আমিও মানুষ, বাট আমার মনে হয় যে আমি আজকে আর খাবার খেতে পারবো না। ওনার চেহারাটা এমন একটা চেহারা, এত ভয়ঙ্কর এক চেহারা, ওনাকে কেউ দেখলেই ভয় পাবে। তো আজিজ ভাই যেটা লাস্টে বললো সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। উনি বললো, আমি চিৎকার করে বলতে চাই এই সমাজের মানুষদেরকে, তোমরা আমার কাছ থেকে শিখো। আসলে আজিজ ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি আজকেও আপনার রূপ আছে, যৌবন আছে, অর্থ আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার মহত্ব আছে, সমাজে সম্মান আছে, এগুলো যেতে না একটা সেকেন্ডও লাগবে না। আপনার এই সম্মান, আপনার এই টাকা, আপনার এই অর্থ, আভিজাত্য, এগুলো যেতে একটা সেকেন্ডও সময় লাগবে না। আমাদের শরীরে একটা ফোড়া তো বুঝেন, একটা বিচি, একটা ছোট্ট বিচি যদি উঠে, এইটার আমি এরকম গল্প পেয়েছি, ওই ছোট্ট একটা বিচি থেকে একটা মানুষের শরীরের অর্ধেক পচে গেছে এবং সে মারাও গেছে। তো
তো সুতরাং আমরা এই পৃথিবীতে আল্লাহর দয়ায় বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে দয়া করেছে বলে আমরা এই পর্যন্ত বেঁচে আছি, এবং সর্বোপরি আমরা আল্লাহর রহমতে নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাস ফেলছি। সুতরাং তার কাছে শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। আপনি অন্ধ হয়ে যাবেন না, আজিজের গল্প থেকে কিছু একটা শিখেন, তবেই আপনার জীবন পাল্টাবে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। তবে যাওয়ার বেলায় অনুরোধ করে যে আপনার আজিজের জন্য একটা মন্তব্য কমেন্ট বক্সে করে যাবেন। তিনি তার পাপ বুঝতে পেরেছে, তবে যখনই বুঝেছে তখনই হয়তো তার কাছে আর সময় ছিল না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।